দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, আজ আমরা কথা বলবো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। অনেকে বলেন যে রাজনীতি হচ্ছে, এবং রাজনীতি হচ্ছে ৭১ নিয়ে যেরকম রাজনীতি হয়েছিল। ৭১ নিয়ে আমরা দেখেছি বিগত অতীত আওয়ামী শাসনের ১৫ বছরে কিভাবে তারা কুক্ষিগত করার চেষ্টা করেছিল, এবং এখনও তাদের অনেক নেতাকর্মীরা এটাই দাবি করে যে মুক্তিযুদ্ধ যেন শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই করেছিলেন। এখনও আমরা এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আবার রাজনীতির কথা শুনছি, ক্রেডিট নেবার কথা শুনছি। এই আলোচনাগুলো কতটুকু ক্ষতিকর সেটা তো আমরা জানি। কেন আসছে সেই বিষয়ে কথা বলবো শিল্পীর স্বাধীনতা নিয়েও। শিল্পী স্বাধীনভাবে কথা বলবে, সেটাই স্বাভাবিক, সেটাই প্রত্যাশিত। কিন্তু সেই স্বাধীনতার মাত্রা কতটুকু হবে, সেটা কি লিমিটেড স্বাধীনতা, সে বিষয়ে কথা বলবো আমরা। এই বিপুল স্বাধীনতা নিয়েও আমরা দেখেছি আওয়ামী শাসন আমলে সেই স্বাধীন কবি সাহিত্যিকরাই অন্ধভাবে একটি দলকে সমর্থন দিয়ে গেছে, ফ্যাসিজমকে এনেবেল করতে সহযোগিতা দিয়ে গেছে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজ আছেন লেখক, এবং তিনি বিএনপি চেয়ারপারসনের প্রয়াত বেগম খালেদা জিয়ার তিনি প্রেস সচিব ছিলেন, এবং তিনি বর্তমানে একটি দৈনিক পত্রিকা দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল। আমাদের সাথে আছেন সভাপতি জাতীয় কবিতা পরিষদের মোহন রায়হান, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি এখন আমাদের স্টুডিওতে এসে পৌঁছেননি, আমরা তার জন্য অপেক্ষা করছি। কিন্তু তার আগে আমি একটু শুনতে চাই, মোহন রায়হান, আপনাকে দিয়ে শুরু করে। আজকে আপনি প্রথম এসেছেন আমাদের অনুষ্ঠানে। এই যেটা আমি বললাম যে জুলাই নিয়ে এক ধরনের রাজনীতি আমরা দেখছি, যে জুলাই আসলে কার কতটুকু অংশগ্রহণ ছিল, আপনি কিভাবে দেখেন? আসলে কি তাই হচ্ছে কিনা, হলে কেন হচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, জিটিভিতে আমাকে আজকে ডাকার জন্য। সত্যি কথা বলতে কি, যে আমাদের এই ভূখণ্ডে দশকের পর দশক আন্দোলন সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে। তো সেই অভ্যুত্থানের আপনি যদি পিছনের দিকে তাকান, ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনোত্তর বাংলাদেশের সামরিক বেসামরিক অনেক সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে, এমনকি ৯০-এর যে গণ অভ্যুত্থান আমরা করেছি, সেই গণ অভ্যুত্থানও যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা করেছিলাম, আমরা কিন্তু আমাদের সেই আকাঙ্ক্ষার পৌঁছতে পারিনি, আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তো ২৪-এর গণ অভ্যুত্থান একটি নতুন প্রেক্ষাপটে, নতুন আশা স্বপ্ন নিয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম। বিপুল জনগণ একটি অংশগ্রহণ করেছিল, কিন্তু আমরা যে প্রেক্ষাপট আজকে দেখছি, তাতে সেই স্বপ্ন বা সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে। এই যে আপনি এটা প্রশ্নটা উত্থাপন করলেন যে জুলাই নিয়ে রাজনীতি হচ্ছে, হ্যাঁ, আমরা বাতাসে কান পাতলে শুনতে পাই যে ৭১-কে যেরকম একটি দল, একটি গোষ্ঠী কুক্ষিগত করতে চেয়েছিল, তার সমস্ত কিছুর সোল এজেন্সি নিজেদের বলে দাবি করছিল। আজকে এরকম কথা উঠেছে যে জুলাইকে কেন্দ্র করে এমনি একটি ব্যাপার হয়েছে যে জুলাই কিছু মানুষের, কিছু লোকের বা একটি গোষ্ঠী, তারাই জুলাইয়ের সবকিছু করেছে, জুলাইয়ের সবকিছু দাবিদার তারাই। কিন্তু আমি তো মনে করি সেটা নয়। ৭১-এর মুক্তিযোদ্ধা কতজন ছিল? হ্যাঁ, প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা হয়তো ১.৫ লাখ ২ লাখ, আর সবকিছু মিলে অন্যান্য বাহিনী মিলে হয়তো ৩ লাখ ৩.৫ লাখ। কিন্তু এই যে এত বড় একটা যুদ্ধ হলো, একটা পাকিস্তান আর্মির মতন একটা শক্তিশালী আর্মির বিরুদ্ধে, যে আমরা সাধারণ অস্ত্র নিয়ে যুদ্ধ করে জয়ী হলাম, কেন? কারণ হচ্ছে যে সমগ্র দেশের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কেউ আমাদের থাকতে দিয়েছে, কেউ খেতে দিয়েছে, কেউ আমাদের সুরক্ষা দিয়েছে, হ্যাঁ, নানাভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত। অতএব যুদ্ধটা কোনো দলের হয়নি, যুদ্ধটা সমগ্র জনগণের। এবং এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই আমরা তো দেখেছি যে ১৭ বছর আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল, তারা তো শেখ হাসিনার পতন ঘটাতে পারে নাই।
যখন সমস্ত জনগণ রাস্তায় নেমে এলো, সমস্ত শ্রেণী পেশার আবাল বৃদ্ধ বনিতা এবং কিশোর কিশোরী ছাত্র ছাত্রী অভিভাবক সবাই যখন নেমে এলো তখন এই অভ্যুত্থানটা সংগঠিত হলো, হাসিনা পালিয়ে গেল। জি, জি। তো এই অভ্যুত্থানের সেই অভ্যুত্থান নিয়ে কেন আসলে রাজনীতি হচ্ছে সেটা একটি প্রশ্ন। আমরা এটা ইতিহাসে দেখে এসেছি, মানে একটি অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের পর বা বিপ্লবের পর নানান রকম স্টেক হোল্ডার্স দাঁড়িয়ে যায় এবং যারা সেই স্টেক হোল্ডার্সদের মধ্যে যারা আসলে দাবি করতে পারে এটা আমরা করেছি, তারাই সেই সময়টা একরকম ক্ষমতার চর্চা করে, এরকম আমরা দেখেছি। তাতে করে আসলে আমাদের যে আকাঙ্ক্ষা থাকে, যে প্রত্যাশা থাকে, সেটা হারিয়ে যায়। সেই ঘটনাটা এবারও ঘটছে কিনা মারুফ কুমার খান, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক মোহন রায়হানকে ধন্যবাদ, যারা শুনছেন বা শুনবেন তাদেরকে ধন্যবাদ। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার একটা অংশ দিয়ে শুরু করতে চাই। পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই যে আপনি যে কৃতিত্ব ছিনতাই করবার কথা বা কৃতিত্ব কুক্ষিগত করবার যে চেষ্টার কথা বললেন, এটা তো আমরা আচ্ছার দেখে আসছি। আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কৃতিত্বকে আত্মস্থ করবার, কুক্ষিগত করবার যে চেষ্টা, সেটা তো আমরা দেখেছি, তার ফলাফল আমরা দেখেছি। আপনার নিশ্চয়ই মনে আছে, মনে থাকবার কথা যে ওই সময়ে খুব কৃতি সাংবাদিক ছিলেন এজেডএম এনায়েতুল্লাহ খান। তার সম্পাদিত একটি পত্রিকা ছিল, খুবই জনপ্রিয় পত্রিকা এবং এটা খুবই আউটস্পোকেন একটি সাপ্তাহিক কাগজ ছিল, ডেইলি উইকলি হলিডে। তো হলিডেতে তিনি নিজে একটা সাইন্ড আর্টিকেল ওই সময় লিখেছিলেন, 65 মিলিয়ন কোলাবোরেটরস। আপনার মনে থাকে, অনেকেই জানেন, এটা একটা বিখ্যাত ঘটনা। অর্থাৎ ওই সময়ে যারা স্বাধীনতার পর যে একটা জনযুদ্ধ, স্বাধীনতা তো একটা জনযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, গোটা জাতির যুদ্ধ ছিল, কতিপয় বিশ্বাসঘাতক ছাড়া সারা জাতি অংশগ্রহণ করেছে এই যুদ্ধের মধ্যে এবং সারা জাতি অংশগ্রহণ করেছে বলেই তো এই জনযুদ্ধ খুব দ্রুততম সময়ে বিজয়ের প্রান্তে পৌঁছেছিল। কিন্তু স্বাধীনতার পর একটা প্রবণতা শুরু হলো, যারা রাষ্ট্র ক্ষমতায় গেলেন এবং কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলেন আপনি সেটাও জানেন, যে তারা ভারতে ছিলেন যখন দেশ স্বাধীন হয়ে গেল, তারপরে ভারতীয় বাহিনীর তদারকিতে তারা এসে এখানে বেশ কয়েকদিন পরে এসে এখানে তারা সিংহাসনে আসীন হলেন। হবার পর থেকে তারা তাদেরকে ছাড়া আর সকলকে কোলাবোরেটর, রাজাকার, স্বাধীনতা বিরোধী এটা বলবার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা গেল এবং এটা তারা অবলীলায় বলতে শুরু করলেন। এবং তখন এই যে মানে কয়েক লক্ষ মানুষ যারা ভারতে গিয়েছিল তারা ছাড়া সকলকেই রাজাকার বলবার একটা প্রবণতা দেখা দিয়েছিল। এই জন্য 65 মিলিয়ন কোলাবোরেটরস এই আর্টিকেল তিনি লিখেছিলেন যে 6.5 কোটি মানুষই রাজাকার। এর ফলাফল কি হয়েছিল জানেন? এর ফলাফল এই যে তারা নিজেরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু মাইনরিটি করে ফেলেছিল। বেশিরভাগ মানুষ, দেশের অধিকাংশ মানুষ যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই মুক্তিযুদ্ধে তারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে মাইনরিটিতে পরিণত করেছিল। তো এই প্রবণতা কিন্তু তাদের জন্য ভালো হয়নি, দেশের জন্য ভালো হয়নি, জাতির জন্য ভালো হয়নি। আজকে একটা মস্ত বড় একটা পরিবর্তন ঘটে গেছে একটা বিশাল আন্দোলনের মধ্যে। এটাও কিন্তু একটা জাতীয় আন্দোলন। এখানে কিন্তু দল মত নির্বিশেষে কতিপয়, ওই যে আবার বলতে হয়, কতিপয় খুব অল্প সংখ্যক বিশ্বাসঘাতক ছাড়া কিন্তু সারা জাতির অংশগ্রহণ এখানে ছিল। এমনকি ধরেন সরকারি প্রশাসনের মধ্যে যারা ছিল, সশস্ত্র বাহিনীর মধ্যে যারা ছিলেন, তারা সকলে মিলেই কিন্তু এই আন্দোলনে তারা সামিল হয়েছিলেন, সহানুভূতি করেছিলেন এবং যার জন্য বিজয় ত্বরান্বিত হয়েছিল। কিন্তু এরপরে কিন্তু আবার ওই যে মুক্তিযুদ্ধের সময় আপনিই বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যে প্রবণতা, আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা যে প্রবণতা দেখেছিলাম, সেই প্রবণতা আবার মাথাচাড়া দিয়েছে যে আমরা আর মামুরা, এই যে আমরা কয়েকজনে মিলেই আমরা এটা করে ফেলেছি, আর কারো কোনো কৃতিত্ব নাই। অর্থাৎ আজকে যে জুলাইয়ের আন্দোলন, যে জন আন্দোলন, গণ আন্দোলন, যে সারা দেশের মানুষ যে ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনে সামিল হলো, মায়েরা সামিল হলেন, বোনেরা সামিল হলেন, মেয়েরা সামিল হলেন, গার্মেন্টস শ্রমিকেরা সামিল হলেন, মাদ্রাসা ছাত্ররা সামিল হলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সামিল হলেন, সর্বস্তরের মানুষ যে সামিল হলেন, যার কারণে এই আন্দোলনটা দ্রুততর সময়ের মধ্যে পরিণতি লাভ করলো। আবার কিন্তু সেই আন্দোলনের শক্তিকে তারা বিচ্ছিন্ন করছেন, মাইনরিটি করবার চেষ্টা করছে, তারা মাইনরিটি হয়ে যাচ্ছে এবং এর ফল কিন্তু এই আন্দোলনকে মূলত জনবিচ্ছিন্ন করবে, বিতর্কিত করবে। সেই জায়গা থেকে আমরা আসলে আন্দোলনকে কিভাবে রক্ষা করতে পারি, যে জুলাই গণ অভ্যুত্থানকে কিভাবে রক্ষা করতে পারি, সে বিষয়ে কথা বলতে ছোট্ট বিরতি নিয়ে আমি ফিরছি।
প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রবলেম প্রবলেম প্রবলেম, জীবন কি এত কঠিন হওয়ার কথা ছিল? হোয়াট ইফ একটা অ্যাপেই সব ঝামেলা শেষ? দরজা খোলার আগেই যদি বিলটা পে করা যেত। ক্রেভিংস আছে ফুডের সব বেস্ট ডিলস। ফর এভরিডে পেমেন্ট মাল্টিপল নয়, ওয়ান অ্যাপেই সব। জামার সাথে ম্যাচিং জুতাও কেনা যাবে একদম সহজে। আর কফি আসার আগেই হবে নেক্সট ট্রিপের টিকিট বুকিং। পেমেন্ট, ট্রান্সফার, লাইফস্টাইল সবকিছু এক অ্যাপে। স্মার্ট লাইফের জন্য আছে স্মার্ট সলিউশন, অ্যাপ একটাই, ইউসিবি ওয়ান। সাদা মেঘের মতো ওড়ে এক চিমটি মায়া, হালকা সুবাসে মিশে আগলে রাখা ছায়া, নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে। প্রয়োজনার আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। ফুডেলা ফুটেলা একটি নাবিল পণ্য। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, নারকেল ও মেথির পুষ্টিগুণে চুল হয় ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। নতুন গাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। হাই স্পিড অ্যাকশন সিন ফান হবে, চালাও। এই স্পিডে চললে তো এই সিনেমায় ভিলেনকে ধরতেই পারবো না। নতুন গাড়ি তো ভাই, যদি কিছু হয়ে যায়। তাই তো চাই ইন্স্যুরেন্স। মানে নায়িকাকে বাঁচাবো আমি, তোমার গাড়ি বাঁচাবে ইন্স্যুরেন্স। কোত্থেকে করব? সিটি ব্যাংক। কারণ সিটিতেই আছে সারা দেশে যে কোনো শাখায় সব ধরনের ইন্স্যুরেন্স পলিসি খোলার সুবিধা। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। এই তোর বন্ধুরা এসে গেছে কিন্তু। এত মজবুত চুল। প্যারাশুট অ্যাডভান্সড আছে না, প্যারাশুট অ্যাডভান্সডে রয়েছে নারিকেলের পুষ্টিগুণ, যা চুলের 3 স্তর গভীরে পৌঁছে চুলকে করে ভেতর থেকে মজবুত। সপ্তাহে মাত্র 3 বার ব্যবহারে চুল হয় 3 গুণ বেশি মজবুত। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। সাদা মেঘের মতো ওড়ে এক চিমটি মায়া, হালকা সুবাসে মিশে আগলে রাখা ছায়া, নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে। প্রয়োজনার আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। ফুডেলা ফুটেলা একটি নাবিল পণ্য। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। খুলবে খুলবে, টেনশন নাই। টেনশন কি সাথে করে, লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে। তাই তো দরকার ইন্স্যুরেন্স। আকাশে যেমন লাগে প্যারাশুট, তেমন লাইফের সুরক্ষায় লাগে ইন্স্যুরেন্স। কোত্থেকে করব? সিটি ব্যাংক। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আরিফুল ইসলাম আদিব, ধন্যবাদ আপনাকে আসবার জন্য। আপনি আপনার অনুপস্থিতিতে আমরা জুলাই নিয়ে কিছু কথা বলেছি, জুলাই নিয়ে যে রাজনীতি হচ্ছে সেই বিষয়ে কথা বলেছি। আমি আপনার কাছে জুলাই নিয়ে রাজনীতি নিয়ে শুনবো, কিন্তু তার আগে সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে কথা বলতে চাই। আমাদের এখানে আছেন কবি মোহন রায়হান। মোহন রায়হান একটি অনুষ্ঠানে বাংলা একাডেমিতে তিনি জুলাই আন্দোলনে একটি লেখা একটি কবিতা পাঠ করতে গিয়ে নাজেহাল হয়েছেন বলে একটি জাতীয় দৈনিক, বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এটি পাবলিশড হয়েছে নিউজটি। এখানে আমরা দেখলাম যে তিনি যখন কবিতা পাঠ করছিলেন তখন তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে এবং কেড়ে নিয়েছেন এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইশাক। এই যে প্রবণতা, আপনারা আদিব, আমি আপনার কাছে শুনতে চাই, এই যে প্রবণতা, একজন কবি তখন কবিতা পাঠ করছে, আপনারা মাইক কেড়ে নিচ্ছেন, এটা তো আসলে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার সাথে সমতুল্য। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে সিনিয়র দুজন উপস্থিত আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। বয়সের ডিফারেন্স ধরলে 3 গুণ হবেন অলমোস্ট আর কি। আর মারুফ ভাই তো আমার পূর্বের প্রতিষ্ঠানে বর্তমান সম্পাদক আর কি, প্রতিদিনের বাংলাদেশে। যখন আমি মূলত জুলাইয়ের ওই প্রতিষ্ঠানে ইয়াও হয়েছিল, যদিও ফুটেজটা ওই মুহূর্তে সংরক্ষণ করতে পারে, মানে আমাকে ধরার জন্য ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিল প্রায় রাত 4টার দিকে, এবং বেশ কিছু ক্ষয়ক্ষতিও করেছিল প্রতিষ্ঠানে। যাই হোক, বিষয় যেটি হয়েছে যে আমি প্রথমত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমরা দেখেছি যে একটি কবিতা সেখানে পাঠ হয়েছিল এবং সেখানে মাইক পরবর্তীতে তাকে কবিতা পাঠ থেকে বিরত রাখার চেষ্টা করেছে, যদিও পরবর্তীতে আয়োজক কমিটি সে কবিতাটি আবার সম্পূর্ণ পাঠ করেছে। তো এটি নিয়ে যেটি হয়েছে যে পুরো প্রোগ্রামটি হচ্ছে কবিদের আয়োজন। কবিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে কিংবা থাকে আমাদের দেশে, নানা ধরনের ঘরানার। মোহন ভাই ওনারও একটা রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দর্শন আছে। আবার আহমেদ ইসাক তিনিও কবিতা লেখেন, কবিতার মূলত কবিতা রিলেটেড সংগঠকই উনি। পরবর্তী শ্রমিক সংগঠনে এখন যেহেতু মানে স্টুডেন্ট বয়স শেষ, ফলশ্রুতিতে শ্রমিক রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আছে। তো বিষয় যেটা হয়েছে যে যেই কবিতাটাকে জুলাই বলে প্রথমত হয়েছে যে এখানের যেই গত 2 বছরে এই কবিতাটি পাঠ করতে বিরত মানে বাধা দেওয়ার পরে একটা কমন উদাহরণ বলা হয়ে থাকে, যেমন ধরেন মুক্তিযুদ্ধ এবং হচ্ছে অন্যান্য নিয়েও সাধারণত কবিতা ক্রিটিক করা হয়। যেমন বলেছে যে মানচিত্র চিড়ে খাবো রফিক আজাদের সে বিখ্যাত উক্তি, ভাত দে হারামজাদা নাহলে মানচিত্রে চিড়ে খাবো। এখন এখানে কি হারামজাদা বলে তখন শেখ মুজিবকে বুঝাইছে কিনা এটা নিয়েও ক্রিটিক ছিল, শুনেছি পরে শেখ মুজিব তাকে ডেকেছেন বা এরকম একটা বিষয়। তো এখন বিষয় যেটা হয়েছে যে মুক্তিযুদ্ধর পুরো বিষয়টি নিয়ে যদি 1000 কবিতা রচিত হয়, সেখানে মুক্তিযুদ্ধের ক্রিটিক নিয়ে আপনি কবিতা হায়েস্ট 10টা পাবেন। তার মানে আগে আপনি মুক্তিযুদ্ধর গ্লোরিকে আগে স্টাবলিশ করতেছেন, দেন এটার ক্রিটিকটা আপনি করতেছেন। জুলাই নিয়ে গত 2 বছরে এখন পর্যন্ত খুব বেশি উপন্যাস কিংবা ইয়া হয় নাই। এক কবিতাও আসলে খুব বেশি নামের কবিতা, মানে আপনি মুখে মুখে শুনবেন এরকম কবিতা আসলে হয় নাই। তার মানে আপনার আমাদের বিদ্যমান সময়ের যারা কবি কিংবা উপন্যাসিক বা অন্যান্য যারা আছেন, তারা আসলে এই সময়টাকে, বা আপনি যদি এইটাও না বলেন যে আপনি স্বাধীনতার পরে শেখ মুজিবের 3 বছরের শাসন আমল নিয়ে অনেক বিখ্যাত কবিতা হয়ে গেছে, যেগুলো এখনো আমরা অনেকে পাঠ করি, কিন্তু আপনি গত ফ্যাসিবাদের সময়ের 15 বছরের সময় খুব বেশি মানে পাঠ করা কবিতা আপনি তেমন পাবেনই না। মানে গত 17 বছরের আমার জাস্ট একটা অনুষ্ঠান মনে পড়ে, 24শে জানুয়ারির আগে হচ্ছে একটা অবরুদ্ধ সময়ের কবিতার একটা বই উন্মোচন হয়েছিল, সম্ভবত আদর্শ প্রকাশনী থেকে বের করছে। সেখানে 30, 40, 50 জনের একটি করে কবিতা স্থান পেয়েছিল। আমার ক্রিটিকের যে জায়গাটা, সেই জায়গাটা হয়েছে যে এই সময়ের যারা কবিরা ছিলেন তারা ফ্যাসিবাদের সময় বলা চলে অধিকাংশই নীরব ছিলেন, অথবা হচ্ছে এর বড় একটা অংশ অনেকটা ফ্যাসিবাদকেই এক ধরনের বা এক ধরনের কি বলে আপনার হচ্ছে সার্ভ করে গেছেন।
এখানের ভাইয়ের যে জুলাইয়ের কবিতা, এই কবিতাটা জুলাইয়ের ক্রিটিক নাকি জুলাইকে এককেন্দ্রিক মানে ডিজোন করা পুরোটাই, এটা নিয়েও কিন্তু ক্রিটিক আছে। ভাই বলতে পারবেন, হ্যাঁ আমি বলি আর কি। এখন বিষয়টা হচ্ছে যে এই কবিতায় কি তাকে পাঠ করতে দিবে কিনা। আমি যতটুকু ওনার বক্তব্য আমি যতটুকু, বা উনি তো বলবেন সরাসরি উপস্থিত আছেন এখানে, যেহেতু আমি বলেছিলাম, আমাকে যখন প্রডিউসার বলছিলাম যেহেতু ঘটনার সাথে আহমেদ ইসাক কিংবা ওই সময় সায়েদ জামিল ছিলেন, তারা শোতে আসলে বেটার হইতো, কারণ তারা ঘটনাস্থলের জায়গায় উপস্থিত ছিলেন এবং কোন প্রেক্ষিতে সে রিঅ্যাক্ট করছে। কবিতা পাঠ করেছে প্রেক্ষিতটা আপনি জানেন, খুবই সিম্পল, এর বাইরে কোনো ঘটনা আসলে নেই। হইতো। এখন বিষয়টা হচ্ছে যে তাকে কতটুকু বাধা দিচ্ছে বা বাধা দিবে, এটা আমরা দেখেছি মাইক কেড়ে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের দালাল এই কথাটি বলা হয়েছে। আওয়ামী লীগের দালাল তাকে বলছে সেই জায়গা থেকে তার স্বাধীনতা পরবর্তী অবস্থান নিয়ে নানাভাবে তিনি জায়গা ইয়া করছেন। আমি যতটুকু জানি ভাইয়ের একটা ক্রিটিক আছে স্ট্রংলি, যে এনটি বিএনপি তার একটা পজিশন আছে কিছুটা হলো। তো সেই জায়গাতে সাধারণত বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক যখন দুই প্যারামিটারে ধরা হয়, সাধারণত অনেকে এক ধরনের জেনারেলি বিএনপির এন্টি হলে সেটা আওয়ামী লীগের ধরা হয়, যদিও ভাইয়ের আওয়ামী লীগের বাইরে সে তার একটা আলাদা রাজনৈতিক অবস্থানে। আপনি বলতে চাইছেন যে আপনার দলের যে নেতা তিনি এই গালিটা দিয়ে তিনি ঠিকই গালি দিয়েছেন, মানে এটা তাকে আপনি কি আওয়ামী লীগের দালালটাকে গালি বলতেছেন? এটা তো গালি না, এটা হয়তো তাকে ট্যাগ দিয়েছে। আমি গালি মনে করি না গালি। আচ্ছা তাহলে বেটার। তো সেই জায়গা থেকে পরবর্তীতে সে কবিতাটি পাঠ করছে। এখানের উপস্থিত যারা কবি ছিল, আমি আহমেদ ইসাককে জিজ্ঞেস করেছিলাম যে আপনার ওই সময়ের পরিস্থিতি আসলে কোন প্রেক্ষাপটে। সে বলছিল যে ভাই অধিকাংশ কবিরাই এটা রিঅ্যাক্ট করছে এবং খুব অধিকাংশ কবিরাই রিঅ্যাক্ট করেছে ওখানে উপস্থিত। আচ্ছা ওকে, তাহলে আমরা সে হয়তো গিয়ে তাকে হচ্ছে মাইক্রোফোন তার এখানে সরিয়ে ফেলছে, এই জায়গাটি ঘটছে। এখন জুলাইয়ের ক্রিটিকটা আমরা কতটুকু নিব, কিংবা আপনি জুলাইয়ের আসলে ক্রিটিক টোটালি নিবে কিনা, এই কোশ্চেনটাই তো আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে গেছে। কয়েকটি বিষয় আপনি বলেছেন, সেটা হচ্ছে যে জুলাই নিয়ে আগে জুলাইকে ওন করে না লিখে জুলাইকে ক্রিটিক করা, সেই বিষয়টা আপনি এখানে বলেছেন। আচ্ছা, সেটা আপনি কি করে জানলেন যে তিনি কখনো জুলাইকে ওন করে লেখেননি? তার একটা কবিতা নিয়ে সেভাবে যে রিঅ্যাক্ট করলেন, আর এটা কে ডিসাইড করবে যে এই কবিতাটা জুলাইকে অবমাননা করছে কিনা? এটা হু ইজ গোনা ডিসাইড? এটা আমি কি একটু আমি আসবো আবার আপনার কাছে। মোহন রায়হান, আপনি কি কবিতাটা খুব দীর্ঘ না হলে আমাদেরকে একটু পাঠ করে শোনাতে পারবেন? আমি তো আমাকে কথা বলার সুযোগ দিলে ভালো হতো আর আমি কথাও বলবেন এবং আমি কবিতাটাও শুনতে চাই আসলে, মানে কবিতাটা নিয়ে কেন আসলে এতটা সংকট সৃষ্টি হলো। আমি কবিতাটা পড়ার আগে একটু কথা বলি। ওই অনুষ্ঠানটা প্রায় 4.5 ঘন্টা হয়েছে। আমি 4.5 ঘন্টা মঞ্চে বসেছিলাম। আমাকে যদি তারা চিনতো, জানতো, বুঝতো, তাহলে সে প্রথমে বলতো যে এই লোক এখানে কেন, আমি যে জুলাই বিরোধী, এই জুলাই বিরোধী লোক এখানে কেন, এই আওয়ামী লীগের দালাল এখানে কেন, এখানে বের করে দেন। 4 ঘন্টা বসে থাকলাম, মঞ্চে বসে থাকলাম, কবিতা শুনলাম, সবকিছু আছে। কবিতাটার আমি অর্ধেক পড়লাম, কেউ কোনো কথা বলে নাই। যখন আমি একটা লাইন, মুক্তিযুদ্ধ নিয়ে একটা লাইন বললাম, ৭১-এর পরাজিত শক্তিরা, তখন বললো যে এই আওয়ামী বয়ান, এই কবিতা বন্ধ করে, এই কবিতা পড়তে দেওয়া যাবে না, আওয়ামী লীগের দালাল। আমি বলেছি যে আমাকে কবিতা শেষ করে দিতে হবে, এটা আওয়ামী লীগের কবিতা নয়, এটা জুলাইয়ের কবিতা, আমি বলেছি সেটা। কিন্তু সে মাইক কেড়ে নিয়েছে, কথা বলেছে। পরে আমি কথা বলে আমি বলেছি যে আমি বলেছি আমি কবিতাটা পড়ব, আমি আওয়ামী লীগের লোক না, কারণ আওয়ামী লীগ দ্বারা আমি অনেক নির্যাতিত। আমি ৭২ সনে শেখ মুজিবুর যখন ক্ষমতায়, তখন আমি 3 বছর জেলে ছিলাম। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি জেলখানায়। তা আমি যদি আওয়ামী লীগের হতাম, তাহলে এই অবস্থা আমার কেন হতো? যা হোক, কবিতা তারা শোনে নাই। না শোনার আগে এটা বলছে, আমি কবিতা পড়বো, আমার এখানে লাশ পড়ে থাকলো, আমি কবিতা পড়বো। আমাকে যে কবিতা পড়তে দিয়েছে তা না, আমি কবিতা পড়েছি, জোর করে পড়েছি বলতে পারেন। আর উনি যে বললেন যে কথাটা, যে যিনি আমাকে বাধা দিয়েছে, যে অধিকাংশ লোকেরা এটা বিপক্ষে ছিল, এটা হুইচ ইজ নট ট্রু। কারণ আমার আপনি ভিডিওতে দেখেন, আমার কবিতা শেষ হলে করতালিতে হল ফেটে পড়েছে। তাহলে কেন এটা অধিকাংশ লোক বিরোধিতা করবে? হ্যাঁ, যা হোক, তা কবিতাটা পড়ার আগে আমি একটা কথা বলি যে একটা লোককে কবিতা বুঝতে হবে, কবিতা লিখলেই তো হয় না। কবিতা অনেক সময় প্রতীক ধর্মী, রূপক ধর্মী হয়, সেটাকে বুঝতে হবে।
হুমায়ুন আজাদের একটা কবিতা ছিল গরিবের সৌন্দর্য, যে গরিবরা খুবই কুৎসিত, গরিবদের খাওয়া খারাপ, দেখা খারাপ, সমস্ত কিছু কুৎসিত। লাস্ট লাইনটা হচ্ছে, কিন্তু গরিবরা যখন রুখে দাঁড়ায় তখন কেবল তাদের সুন্দর দেখায়। বুঝতে পেরেছেন? ওকে, আমি আপনার কবিতা যে অংশটা নিয়ে আলোচনা হয়েছিল সেই অংশটা, মানে যেখানে গিয়ে আপনাকে থামিয়ে দেওয়া হলো সেই জায়গাটা একটু আপনি আমি সেই জায়গাটায় পড়ি। জুলাই এখন ধর্ম ব্যবসায়ী, ধর্ষক, খুনিয়ার, লুণ্ঠনকারীদের উল্লাস উন্মত্ত নৃত্য মঞ্চ। জুলাই এখন স্বাধীনতার স্বঘোষিত সোল এজেন্টদের অট্টহাসি। শিশুর আতঙ্কিত চিৎকার, মায়ের অশ্রু, বাবার দীর্ঘশ্বাস। জুলাই এখন ৭১-এর পরাজিত শক্তির নতুন মুখোশে ফিরে আসা ঘৃণ্য ষড়যন্ত্র। জুলাই এখন রাজাকার, আলবদর আর স্বাধীনতা বিরোধী অপশক্তির নির্লজ্জ পুনরুত্থানের প্রতিধ্বনি। ভেবেছিলাম জুলাইয়ের যুদ্ধে বিজয় হলে শৃঙ্খল মুক্ত স্বদেশে, মুক্ত আলো, মুক্ত বাতাসে বুক ভরে নেব নিঃশ্বাস। কেউ আর চোখ রাঙাবে না, কেউ আর ভয় দেখাবে না, কেউ দাদাগিরির বিষ দাঁত উঁচিয়ে মানুষের স্বপ্ন গ্রাস করবে না। আমি হব আমার নিজের রাজা, তুমি থাকবে আমার হাতে হাত ধরে। আমরা হাঁটব স্বাধীন পৃথিবীর বিস্তীর্ণ প্রান্তরে মুক্ত মানুষের মতো। কিন্তু আজ স্বপ্নগুলো কেন এত দূরের নক্ষত্র? কেন শহীদের রক্তের উপর আবারও অন্ধকারের ছায়া? কেন স্বাধীনতার নামে স্বাধীনতায় বন্দী? তবে কি জুলাইয়ের রক্ত ঋণ এখনো শোধ হয়নি? তবে কি জুলাইয়ের আত্মত্যাগ অপূর্ণই থেকে যাবে? না, ইতিহাসের শেষ বাক্য এখনো লেখা হয়নি। যতদিন মানুষের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বলবে, ভালোবাসার ফুল ফুটবে, ততদিন জুলাই বেঁচে থাকবে। প্রতিবাদে, প্রতিরোধে, ন্যায়ের পতাকায়, মুক্ত মানুষের অদম্য উচ্চারণে জুলাই কখনো বৃথা যেতে পারে না। আমি এখানে এই প্রশ্নটি আনতে চাই, মারুফ কুমার খান সোহেল, আপনি নিজেও কবিতা লিখেন, লেখক একজন। আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে কবিতাটি জুলাইকে অবমাননা করা হয়েছে বলে যে কথাটি এখানে এসেছে, একটি প্রশ্ন হচ্ছে আসলে কবিতাটি জুলাইকে অবমাননা করেছে কিনা। এখানে যে প্রশ্নগুলি এসেছে, একজন কবির যে আক্ষেপের জায়গা, ক্রোধের জায়গা যেটা এখানে এসেছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যেটা সমাজে অনেকের মধ্যে কিন্তু এই জায়গাটা আছে, অলরেডি সৃষ্টি হয়েছে, যে জুলাইকে নিয়ে আসলে রাজনীতি হচ্ছে কিনা, জুলাইকে কেউ আসলে জুলাইয়ের সোল এজেন্ট হয়ে যাচ্ছে কিনা। যখন আমরা দেখি, এখন সম্প্রতি আমরা দেখছি বিএনপিকে এই গণভোটের রায় না মানার জন্য বা জুলাই সনদ প্রশ্নে নানানভাবে অনেক কথা বলা হয়, জুলাইয়ের গাদ্দারও বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে প্রথম প্রশ্ন অবমাননা করা যাবে কিনা, আর যদি কেউ জুলাই নিয়ে প্রশ্ন তুলতেও চায়, একজন কবির সেই স্বাধীনতা আছে কিনা? আপনি যে জায়গায় আলোচনাটা নিতে চাইলেন আমি ওখানে যেতে চাচ্ছি না। সেটা হচ্ছে কাব্য বিচার। যে এই কবিতার প্রত্যেকটা কবিতারই কিন্তু নানা ধরনের ভাবার্থ আছে, ব্যঞ্জনা আছে, এক একজনের কাছে একটি কবিতা এক একভাবে ধরা দেয়। তো সুতরাং এখানে কবিতার মধ্যে তো এটা শিল্প, এখানে উপমা আছে, উৎপ্রেক্ষা আছে, নানাভাবে। তো মানুষ এক একজন এক একভাবে বুঝতে চায়, বুঝতে পারে। সকলের মানে বোধগম্যতা, সকলের বোধের যে মান, সেটা তো সমান না। একটা কবিতা একজন এক এক রকম। ধরেন আপনার কাজী নজরুল ইসলামের কবিতা, কাজী নজরুল ইসলাম আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। এটা নিয়ে তো এখানে তাকে কাফের আখ্যা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে নানা ধরনের হয়েছে সমাজে, তৎকালীন সমাজে। কিন্তু এটা কিন্তু আজকে তো সমাজে এই কবিতা আছে, অমর অক্ষয় কবিতা হিসেবে এটা বেঁচে আছে। তো সুতরাং এটা সমকাল বলেন বা মানুষের একটা শ্রেণী বলেন, তারা কবিতাকে এক ধরনের দেখে, এক ধরনের ভাবে দেখে, বোঝে, আবার এটার আবার অন্য ধরনের ব্যাখ্যাও হতে পারে। তো সুতরাং আমি যদি এই কবিতা এটাকে একটা ব্যাখ্যা করতে যাই যে এটা কোন দিকে, এটা জুলাইয়ের পক্ষে বা বিপক্ষে, আমি এটা বলতে চাই। আরেকজন বলবে না এটা বিপক্ষে, আরেকজন বলবো পক্ষে, আমি ওইখানে বিতর্কটা নিতে চাই না। আমার কথা হচ্ছে যে লেখার স্বাধীনতা থাকতে হবে, আমার মতামত উচ্চারণের স্বাধীনতা। আমরা যে লড়াই করলাম, জুলাইয়ের বিদ্রোহ, বিপ্লব, জুলাইয়ের বা অভ্যুত্থান, এটা কিসের জন্য? ফ্যাসিবাদের যে প্রবণতা ছিল যে আমি যেটা পছন্দ করি শুধু সেটাই উচ্চারিত হবে, আমার পছন্দের বাইরে কিছুই উচ্চারিত হবে না।
আমাদের লড়াই তো এটার বিরুদ্ধেই তো, যে না, সকল মত সকল পথ উন্মুক্তভাবে এটা উচ্চারিত হবে। আমরা দেখেন আমাদের দেশে তো কবিতা নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি মনে করি লেখার জবাব কিন্তু লেখা দিয়ে দিতে হবে। আমি লিখলাম, এর বিরুদ্ধে কিন্তু একটা কবিতা যদি আমার পছন্দ না হয়, ওখানে আমি লাঠি উচালে হবে না, আমাকে আরেকটা কবিতা লিখেই এটার প্রতিবাদ করতে হবে, আরেকটা লেখা লিখেই এটার প্রতিবাদ করতে হবে। কারণ লেখকের বিরুদ্ধে আপনি তো মানে বংশদণ্ড উচালে তো হবে না, অস্ত্র নিয়ে আসলে হবে না, ছুরি নিয়ে আসলে হবে না, তলোয়ার নিয়ে আসলে হবে। আমি একটা উদাহরণের কথা বলি, তো তখন বোধহয় এটা ৭৬ কি ৭৭ সাল, আমি একটু ভুলে গেছি। তো ওই সময়ে আমরা বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান হচ্ছিল, কবিতা পাঠের অনুষ্ঠান। তো সেখানে ওই নির্মলেন্দু গুণ আসলেন। তো ওই কবিতা পাঠের অনুষ্ঠানে খুব বড় কবিরা খুব একটা আসে না, মাঝারি মাপের কবি এবং ইয়ের দ্বারা আসে। আর নির্মলেন্দু গুণ আসলে আমরা খুব উৎফুল্ল হলাম যে তিনি এখানে কবিতা পড়তে এসছেন, খুবই ভালো, উনি তো বড় মাপের কবি। এবং নির্মলেন্দু গুণকে ততদিন পর্যন্ত আমরা কিন্তু উনি খুব প্রতিবাদী কবি হিসেবে জানতাম, এবং আওয়ামী লীগ বিরোধী তো ভূমিকা ছিল ওনার, নানান ধরনের ভূমিকা ছিল, ওই হিসেবেই তাকে চিনতাম। যখন হুমায়ুন কবির মারা গেল, তিনি শেখ সাহেবের সামনে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করেছিলেন, কবিদের নিয়ে তার কাছে গিয়েছিলেন, সেখানে প্রতিবাদ করেছিলেন, এই ধরনের ভূমিকা তার ছিল। তো উনি কখনোই মানে এক সময় উনি একটা মুজিবের পক্ষে নামে একটা কবিতা উৎসর্গ করেছিলেন, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু উনি মুজিব বিরোধী ছিলেন। আবার সে তার বই থেকে ওই কবিতা উনি ফেলেও দিয়েছিলেন। তো যাই হোক, তিনি আসলেন, বললে আমি একটা কবিতা পড়বো, পড়ে। তো উনি পড়তে দাঁড়ালেন, দাঁড়িয়ে একটা মানে মুজিব বন্দনা করে একটা, আমরা তো মানে স্তব্ধ হয়ে শুনতেছি যে সে কি, সে হঠাৎ করে এসে, ওই সময় তো শেখ সাহেবের নামে বন্দনা করা তো একটা কঠিন অবস্থা। তুই একটা বিষয়, রমনার মাঠ আমাকে ডেকে বললো তুমি মুজিবের কথা বলো, আমি মুজিবের কথা বলতে, ঝর্ণা বললো মুজিব পড়াশোনা। এখন আমরা কি ওনাকে মারবো? ওখানে আমাদের ভালো লাগে নাই, আমরা ওখানে দুও দিচ্ছিলাম ওনাকে যে না এগুলো কি পড়েন না, যে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু ওনাকে আমরা কবিতা পড়তে দিয়েছি। এই পড়া অবস্থাতে আমাদের এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে সোহেল অমিতাভ, আমার বন্ধু। হ্যাঁ, আমাদেরও বন্ধু সে। তো সে হঠাৎ দাঁড়ালো, বললো যে আমি তো কবিতা পড়তে চাইনি, এখন নির্মলেন্দু গুণের কবিতা শুনে আমার একটা কবিতা পড়ার ইচ্ছে হলো, আমি এখানেই বসে লিখেছি। কবিতাটা মনে পড়ে গেল। সে দাঁড়ায় বললো, 15ই আগস্ট মধ্যরাতে মুজিব হলেন খুন, সারা বাংলায় দুঃখ পেলেন নির্মলেন্দু গুণ, একমাত্র দুঃখ পেলেন নির্মলেন্দু গুণ। ওটা মুখে মুখে বানিয়েছিল, তখন মুখে মুখে সে বানিয়ে পড়লো। তো এটা হলো কি, এই নির্মলেন্দু গুণ যে একটা ভালো একটা কবিতা পড়লেন, কিন্তু বড় কবি, ভালো কবিতে পড়লেন যে এই যে একটা 2 লাইন 3 লাইন বা 4 লাইনের একটা ছড়া, এই যে লিখলো সে তাৎক্ষণিকভাবে, এই ছড়া কবিতার মধ্যে দিয়ে, এবং এটা কিন্তু নির্মলেন্দু গুণের কবিতা কিন্তু মানে ঢাকা পড়ে গেল ওখানে। তো এরকম তো আমরা মনে করি কি, যে লেখার জবাব লেখা দিয়ে দিতে হবে, কবিতার জবাব কবিতায় দিতে হবে। সেখানে মানে এটা ভুল হয়েছে আমি মনে করি। অনেকে মনে করতে পারেন যে এটা ভুল না, কিন্তু কথাটা হচ্ছে কি, আমি মনে করি এটা ভুল। কারণ লেখার জবাব লেখা দিয়ে দিতে হবে। তো যদি আপনারা এটা করতে থাকেন, এটাকে যদি আমরা উৎসাহিত করি, এটাকে যদি আমরা অ্যালাউ করি, যে তাহলে কিন্তু এক একজনের, ওই যে আমি বললাম যে এক একজনের তো বোধের ইয়েটা এক এক রকম। তো যে কোনো কবিতা আমি একটা লিখলাম, বললো যে না ও তো জামাতের দালাল, বলে ওখানে পড়তে দেবো না, স্বাধীনতা বিরোধী। আরেকজন এসে বললো আওয়ামী লীগের দালাল। তো এই যে মানে দালাল তাড়াতে তাড়াতে ওই যে লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে, কাব্য আর থাকবে না, কবিতা আর থাকবে না, সাহিত্য আর থাকবে না। সুতরাং আমি মনে করি অবারিত করে দিতে হবে, দরজা অর্গল খুলে দিতে হবে, এবং সবাইকে এটা ঘটনা যেটা হয়েছে, আমি এটা খুব বেশি তরুণরা করেছে খুব বেশি নিন্দা করব না, কিন্তু আমি বলবো যে এটা ঠিক হয়নি। আচ্ছা, কিন্তু এটা একটা প্রবণতা হিসেবে আমরা দেখে এসেছি, এর আগেও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেখেছি, পত্রিকা অফিসে আগুন দেখেছি, একজন কবিকে থামিয়ে দিয়ে মাইক ছিনিয়ে নেওয়া এবং তাকে গালিগালাজ করা, এই যে মানে প্রবণতাটা, এটা কি আসলে মানে ফ্যাসিজমের সাথে যায় কিনা? এটাই তো আসলে এর মধ্য দিয়েই তো একসময় ফ্যাসিজম আবার কায়েম হয়। জুলাই চেতনা কি আমাদের সেটা বলে যে আমরা এইভাবে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে নতুন বাংলাদেশ করব? না, নিশ্চয়ই বলেন, এটা তো আমি বললাম। হ্যাঁ, আমি তো আদিবের কাছ থেকে শুনতে চাই, আরিফুল ইসলাম আদিবের মন্তব্য শুনি। সেক্ষেত্রে আমরা জানি যে 15 বছরে কি হয়েছে, হাসিনা শাসন আমলে মোর দেন 15 ইয়ার্স কি হয়েছে, কিন্তু সেটার মোকাবেলা কি আসলে মব করে এইভাবে আসলে হবে কিনা বা করা উচিত? প্রথমত সেটা মব কিনা এক নম্বর কথা। এখানে ব্যক্তি ইসাক যদি 5 জন নিয়ে গিয়ে আরো 5 জন কবি মিলে গিয়ে হ্যাঁ পড়তে দিব না, তাকে এখান থেকে বের করে, যদি মব নাও বলি, মবের সঙ্গেও যদি নাও যায়, তবু তো বাক স্বাধীনতা হরণ, কবি স্বাধীনতা হরণ। না, 2 নম্বর বিষয়টা হচ্ছে শিল্পের কি কোনো ক্রিটিক থাকবে কিনা সোসাইটিতে?
মানে আমরা নিশ্চয়ই থাকবে শিল্পকে না কেন? ক্রিটিক করব কিনা, কারণ আমাদের এখানে এখন যেটা হয়েছে যে শিল্পকে এমন একটা যে এটা আনটাস্ট, এটা ক্রিটিক করা যাবে না এরকম একটা পজিশনে নিয়ে যাচ্ছে। এবং শিল্পীর যে একটা রাজনৈতিক দর্শন থাকে, একটা রাজনৈতিক শয়তানি থাকে, মানে একটা রাজনৈতিক শয়তানি শিল্পীর, মানে যেটা সে শিল্পের আড়ালে অন্য গোষ্ঠীকে ওই শয়তানির মাধ্যমে তিনি খাটো করতে চান, সেইটার ক্রিটিক থাকবে কিনা। এক, সেই ক্রিটিকগুলা কিন্তু আমরা অনেক সময় স্বীকার করি না। আমরা অ্যাজ এ ব্যক্তি হিসাবে বলি যে হ্যাঁ, শিল্পকে অবারিত সুযোগ সুবিধা দিব, অবশ্যই সেই শিল্পী অবারিত সুযোগ সুবিধা পাবে। তার এই অবারিত সুযোগ অন্যের আবার অধিকার হরণ করবে কিনা, কিংবা অন্যকে সোসাইটিতে উন্মানুষ করে তার উপর হচ্ছে জুলুম করার একটা মাধ্যম হয় কিনা। কারণ আমরা তো এখানকার গত ফ্যাসিবাদের সময় সাংবাদিকতা যদি ধরেন আপনি ইন জেনারেল বলেন যে সাংবাদিকের কণ্ঠরোধ, কিন্তু আমরা তো হাসিনার সময় সাংবাদিকতা দেখেছি ফ্যাসিবাদ কায়েমের জন্য আরো উঠে পড়ে লাগছে। গুম খুন ক্রসফায়ারকে হচ্ছে ভ্যালিডেশন দিচ্ছে, আপনার জঙ্গিবাদের নামে পুরো একটা জেনারেশন বা এক ধরনের জনগোষ্ঠীকে পুরো এই সোসাইটিতে উন্মানুষ করে রাখছে। এইটা তো হয়েছে। তাহলে আমি যদি ইন জেনারেলি বলে ফেলি যে না সাংবাদিকতা হচ্ছে এখানের, তাহলে ওই যে ক্রিটিকটা, সেই ক্রিটিকটা আমরা এখানে দেখি নাই। আরেকটা বিষয় আপনি যেখানে বলছেন যে ফ্যাসিবাদের এইটা মানে এটা কি বলে, মানে আপনি প্যারালালে মিলাবেন কিনা, এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ফ্যাসিজম কায়েম হয় কিনা, এটাই কি সূত্রপাত কিনা? না, এটা সূত্রপাত না, এটা কোনোভাবে সূত্রপাত না। না, প্রথমত আপনি বলেছেন যে শিল্পীর রাজনৈতিক শয়তানি, আপনি ঠিক এই কথাটাই ব্যবহার করেছেন, কিন্তু সেটাকে কি শিল্প দিয়ে মোকাবেলা করবেন নাকি অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে মোকাবেলা করবেন? না, এখানে তো অস্ত্র ইউজ করে না, এখানে আপনি তাকে না, এখানে সে শক্তি প্রয়োগ করছে ব্যক্তিগতভাবে গিয়ে। আপনি যদি এটাকে ফ্যাসিবাদের সাথে মিলাইতে চান, তাহলে আপনার ফ্যাসিবাদের সময় মিলাইতে হবে অধ্যাপক মাহবুবুল্লাহর জামা ছিঁড়ে ফেলছে সুপ্রিম কোর্টে। সেটা তো ডেফিনেটলি আমরা তো সেই জায়গাটায় যেতে চাইছি না, এখানে তো আলোচনা সেখানে কেউ না, এখানে সে যদি ক্রিটিক করতে মানে সে যদি ওইটা করতেও, সে তো এখানে ভাই বলছে না যে সে যদি জুলাই বিরোধী হয় বা আওয়ামী লীগ এর দোসর হয়, এখানে তো আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে এখন পর্যন্ত স্টিল জুলাইয়ের পূর্বের যে বাংলাদেশ, তার চেয়ে মোর দেন 80% সহনশীল এবং হচ্ছে রাজনৈতিক সহাবস্থান। আচ্ছা, এইটা যদি না থাকতো ঢাকা ইউনিভার্সিটির মিনিমাম 150 শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতো না। ওকে, আমি বিরোধী হচ্ছে এখন ইন জেনারেলি মানে একটা ঘটনা ঘটলেই সাথে সাথে হাসিনার সময়ের সাথে প্যারালালি উদাহরণ টেনে নিয়ে আসাটা, আমরা ওই জায়গায় যেতে চাই না বলে এই যে আপনি কিন্তু যে কথাটা বলছেন, আমি কিন্তু প্যারালাল শব্দটা বলিনি, নরমালাইজ করে আরিফুল ইসলাম আদিব, আমি কিন্তু এখানে একবারের জন্য প্যারালাল শব্দটা ব্যবহার করি না। আমি বলেছি যে ফ্যাসিজম যখন কায়েম হয় তখন এইসব ফ্যাসিবাদ তো পাওয়ার থেকে কায়েম করে, এটা তো পাওয়ার, এটা তো পাওয়ার প্র্যাকটিস একটা। না, তো আমরা কি সেটাকে প্রশ্রয় দেব কিনা? এইটা যদি ছাত্র দলের কেউ করতো, আপনি বলতে পারতেন এটা ফ্যাসিবাদের মানে ধ্বনি শুরু হইছে। না, সেটা বলবো না তো, বিরোধী দলের শক্তি নেই নাকি? না, বিরোধী দলের কোথায় শক্তি? বিরোধী দলের এমপি বিয়ে করলো, তাকে বিয়ে করলো বলে তিনি দাবি করতে তার বাবাকে লাইসেন্স করে দিয়েছেন এবং ব্যবসা বাণিজ্য দিচ্ছেন। ফ্রেমিং জায়গাটাই সমস্যাজনক। ফ্যাসিবাদ স্বৈরাচার, আমি বলি হাসিনা পড়ে যাওয়ার 1 বছর আগ পর্যন্ত এখানকার সকল প্রগতিশীলরা হাসিনাকে ফ্যাসিবাদ বলে না, বলতে চায় না, সর্বোচ্চ স্বৈরাচার বলতে চায়। এই কথাটা আমি মানতে রাজি নই। আদিব তার কথায় বলেছে যে এখানে লেখক কবিরা কেউ বলে নাই, তারা যদি খবর রাখতো। আমি লেখক কবি বলিনি ভাই, আমি বলছি প্রগতিশীলদের বড় একটা অংশ হাসিনাকে 23 সাল পর্যন্ত ফ্যাসিবাদ বলতে চায় না, বলছে সর্বোচ্চ সে স্বৈরাচার। আমরা বলেছি, আমি বলেছি, আমার লেখায় বলেছি, পত্রিকায় ছাপা হয়েছে। আপনি বলছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। সে ডকুমেন্ট আছে সেই আলোচনাটা, এবং আমি সেটা আমি বলাতে আমার উপর আক্রমণপন্থী হয়েছে অনুষ্ঠানে। এই ক্রেডিটটা আপনাকে নিয়ে না, এটা আমি বলছি আমাদের এখানে যারা প্রবলেম জীবন কি এত কঠিন হওয়ার কথা ছিল? হোয়াট ইফ একটা অ্যাপেই সব ঝামেলা শেষ? দরজা খোলার আগেই যদি বিলটা পে করা যেত? ক্রেভিংস আছে ফুডের সব বেস্ট ডিলস। ফর এভরিডে পেমেন্ট মাল্টিপল নয়, ওয়ান অ্যাপেই সব।
জামার সাথে ম্যাচিং জুতাও কেনা যাবে একদম সহজে। আর কফি আসার আগেই হবে নেক্সট ট্রিপের টিকিট বুকিং। পেমেন্ট, ট্রান্সফার, লাইফস্টাইল সবকিছু এক অ্যাপে। স্মার্ট লাইফের জন্য আছে স্মার্ট সলিউশন। অ্যাপ একটাই, UCB One। সাদা মেঘের মতো ওড়ে এক চিমটি মায়া, হালকা সুবাসে মিশে আগলে রাখা ছায়া, নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে। প্রয়োজন আর আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। ফুডেলা। ফুটেলা একটি নাবিল পণ্য। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। হাই স্পিড অ্যাকশন সিন ফান হবে, চালাও। এই স্পিডে চললে তো এই সিনেমায় ভিলেনকে ধরতেই পারবো না। নতুন গাড়ি তো ভাই, যদি কিছু হয়ে যায়। তাই তো চাই ইন্স্যুরেন্স। মানে নায়িকাকে বাঁচাবো আমি, তোমার গাড়ি বাঁচাবে ইন্স্যুরেন্স। কোথা থেকে করবো? সিটি ব্যাংক। কারণ সিটিতেই আছে সারা দেশে যে কোনো শাখায় সব ধরনের ইন্স্যুরেন্স পলিসি খোলার সুবিধা। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। নতুন গাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। খুলবে খুলবে, টেনশন নাই। টেনশন কি সাথে করে, লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে। তাই তো দরকার ইন্স্যুরেন্স। আকাশে যেমন লাগে প্যারাশুট, তেমন লাইফের সুরক্ষায় লাগে ইন্স্যুরেন্স। থেকে করব। সিটি ব্যাংক। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। মোহন রায়হান, আমি আপনার কাছে আসি। যে কথাটি আরিফুল ইসলাম আদিব বলছিলেন যে আসলে শেখ হাসিনা যে পরিমাণ ফ্যাসিস্ট হয়ে উঠেছে, সেখানে কবি সাহিত্যিকদের যে সমর্থন ছিল, তারা যেভাবে একদম প্রকাশ্যে সহযোগিতা করেছে, সেই বিষয়ে আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমরা একদিকে কবির স্বাধীনতা, লেখকের স্বাধীনতা নিয়ে কথা বলছি, আরেকদিকে দেখছি যে এই স্বাধীনতাকে ব্যবহার করে কেউ কেউ সেই ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করেছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এবং এখন আজকের ইতিহাসে আমরা দেখছি যে অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত নানান মামলায় অভিযুক্ত হয়ে জেলে আছেন। না, এটা অস্বীকার করার কিছু নেই যে হাসিনা রেজিমে, শেখ হাসিনা রেজিমে আমাদের অধিকাংশ লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক 90% বললে তাদের সুযোগ সুবিধা, তাদের অর্থ, বিত্ত, পদ, পদবি, বাড়ি, গাড়ি, এসবের প্রলোভনে তারা সেই সময় হাসিনার যে গুম, খুন, হত্যা, লুণ্ঠন, এই সমস্তকে তারা সমর্থন করেছে। কিন্তু সেটা সবাই নয়, আমাদের মতন আমরা অনেকেই ছিলাম এটার প্রতিবাদ করেছি। আমি সেই সময়, আমি ছাপানোর জন্য না, আমি হোয়াটসঅ্যাপে একটা পত্রিকার একজন সম্পাদককে একটি কবিতা পাঠিয়েছিলাম 22 সালে। সেই কবিতাটাকে ছেপে দিয়েছিল। তখন সেই সরকারের, হাসিনা সরকারের একজন বড় আমলা, সে আমার বন্ধু, সে আমাকে ফোন করে বলেছে, কিরে তোর কি আবার জেলে যাওয়ার ইচ্ছা হলো? আমি কেন? ওই যে কি লিখেছিস পত্রিকায়, অমুক পত্রিকায় কি লিখেছিস? আমি তো দেখে দেখ। তো দেখলাম, পড়লাম সেই কবিতা আমার একান্ত চাওয়া,
যদি বলেন আমি এখানে বের করে পড়ে দু এক লাইন শোনাতে পারি, যে এমন কি সে সময় কোনো রাজনৈতিক দলের নেতাদের ওই সাহস ছিল না আমি যেভাবে হাসিনা রেজিমের সমস্ত কিছু, তার পুলিশ, তার সেনাবাহিনী, তার গুন্ডা বাহিনী, সমস্ত লোকের বিরোধিতা লিখেছি। হ্যাঁ, আমার একান্ত চাওয়া। তো সেই কবিতার জন্য আরো অন্যরা আমাকে থ্রেট করেছে, কিন্তু আমার এক বন্ধু, তার সে বাংলাদেশের বড় লেখক, সে আমাকে ফোন করে বলেছে যে এই কবিতা শুধু মোহন রায়হান লিখতে পারে, যে সে যদি থাকে জেলেও কিংবা বাইরেও। ইভেন কি এই যে প্রথম আলো রেজিনাকে যখন মিনিস্ট্রিতে অপমান করা হলো, তখন আমি সেটার বিরুদ্ধে কবিতা কি আমার অপরাধ সেটা ছাপা হয়েছে। এরকম অনেক কবিতা। ইভেন কি আমি একটা অনুষ্ঠানে আপনাদের রেজাউদ্দিন স্ট্যালিন, এখন বাংলাদেশ শিল্পকলার ডিজি, তার জন্মদিনে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমি সেখানে বক্তৃতা দিয়েছিলাম যে দেশে আজকে গণতন্ত্র নেই, দেশে আজকে একনায়কতন্ত্র, দেশে শোষণ, নিপীড়ন, লুণ্ঠন চলছে। বক্তৃতা দিলে আওয়ামী কবিরা আমাকে হামলা করেছিল, সবাই মিলে আমাকে রক্ষা করেছে। এরকম এবং বহু জায়গায়, আদিব যে বললো যে তারা বলে নাই, আমি বহু জায়গায় কবিতা পড়েছি, বহু জায়গায় বক্তৃতা করেছি, একদম ডাইরেক্ট হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিবাদ কথাও বলেছি। আচ্ছা, আমরা আসলে সময় কম, কিন্তু বেশ কয়েকটি বিষয়টা কথা বলতে চাই। আমি এই বিষয়টা মারুফ কামাল সোহেল আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা আমি আসলে প্রশ্ন করেছিলাম মোহন রায়হানকে, যে শিল্পীদের এই অন্ধত্বকে আপনি কিভাবে দেখেন? আমরা আসলে কিভাবে মোকাবেলা করব যখন শিল্পীদের অনেকেই অন্ধ হয়ে যান? স্বাধীনতার এনজয় করার কথা তাদের, কিন্তু তারপর আমরা দেখি আপনি দেখুন যে লড়াইয়ের ফ্রন্ট তো একটা না, অনেকগুলো ফ্রন্ট। রাজনৈতিক লড়াই যেমন আছে, সেটাও আমাদেরকে করতে হবে। রাজনৈতিক লড়াইয়ের বাইরে আরো সাংস্কৃতিক লড়াই আছে, সাহিত্যের লড়াই আছে, সেটা আছে সব জায়গায়। আপনি যদি দেখেন যে কবি সাহিত্যিকরা ইয়ের পক্ষে, আপনার নাজিদের পক্ষে কি অনেক বড় বড় কবি সাহিত্যিকরা অনেকে ছিলেন না? ছিলেন তো। হিটলারের পক্ষে সরাসরি পক্ষ অবলম্বন করেছে। এজরা পাউন্ড পর্যন্ত, এজরা পাউন্ডের মতো কবি পর্যন্ত তার পক্ষ অবলম্বন করেছে। কিন্তু আলটিমেটলি কি ইতিহাস কি নির্ধারণ করেছে তাদের জন্য? ইতিহাস নির্ধারণ করেছে তারা পরাজিত হয়েছে, তারা জিততে পারেন নাই। এত বড় বড় লেখক, কবি, সাহিত্যিক, তারপরে না, কিন্তু সেজন্য সেই পর্যায়ে পর্যন্ত যাওয়ার জন্য অনেক মানুষকে প্রাণ দেওয়ার পরে কিন্তু এই ঘটনাটা ঘটে। তার আগে আমরা আসলে এখানে এই যে মানে হাসিনার যে ফ্যাসিজম, আদিব ঠিকই বলেছে, এখানে তো একটা বিপুল সংখ্যক সাংস্কৃতিক অঙ্গনের, সাহিত্য অঙ্গনের লেখক, কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, তারা তো কোলাবোরেট করেছে। এবং খালি মানে একটি কথা বলা না বলা হয়তো ভয়ে না বলতে পারে, এরা কিন্তু হত্যাযজ্ঞকে সমর্থন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নাম করে নানা ধরনের আদর্শের কথা বলে এরা কিন্তু খুবই জঘন্যভাবে হত্যাযজ্ঞকে, লুণ্ঠনকে, মানুষের উপর নির্যাতন, নিপীড়নকে সমর্থন করেছে। এটা তো আমরা কখনোই মানতে পারি না। এবং তারা তাদের অপরাধগুলো, এটা তো বিচারযোগ্য অপরাধ তারা করেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে এদের বিরুদ্ধে ঘৃণা, তীব্র ঘৃণা থাকা উচিত। এরা যারা বিচারযোগ্য অপরাধ করেছে তাদের একজন কবি বলে সে যে মাপ পেয়ে যাবে, একজন সাহিত্যিক বলে সে যে মাপ পেয়ে যাবে, সেটা না। সে যদি অন্যায় করে থাকে এবং যদি কোনো হত্যাযজ্ঞকে যদি সে সমর্থন করে থাকে, উৎসাহ জুগিয়ে থাকে, উস্কানি দিয়ে থাকে, আমরা তো দেখেছি সাংবাদিকরাও অনেকে করেছে, তো সেটা তো বিচার হওয়া উচিত। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে সমাজে কিন্তু সকল মত, সকল পথ, সকল সাহিত্য অবারিত সুযোগ থাকতে হবে, ইন্টারপ্রিটেশন থাকবে। আমি সব মেনে নেব, সব সাহিত্যকে আমার কাছে গ্রহণযোগ্য মনে হবে, নাও হতে পারে। কিন্তু কবির লড়াই থাকবে, কবির লড়াই থাকবে না, কিন্তু সেটা কবির লড়াই হতে হবে। সেখানে একটা কাব্যের বিরুদ্ধে আরেকটা কাব্য রচিত হতে হবে। কিন্তু সেখানে যদি আমি আবার মানে রিপিট করতে চাই, স্পেসটা নিশ্চিত করতে হবে সবার জন্য, কিন্তু ওখানে লাঠি নিয়ে যাওয়া চলবে না। রাইট। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনি বলছিলেন আরিফুল ইসলাম আদিব যে বিএনপি এখন পাওয়ারে, যদি এটা বিএনপি করতো তাহলে হতো। আমাদের এখানে এমন একজন কবি কিনা আজ কথা বলছে, মোহন রায়হানের কবিতা নিয়ে কথা হচ্ছে। মোহন রায়হানের তো এমন কবিতা আছে যে এই দলের যিনি প্রধান, তাকে নিয়ে একটা কবিতা আছে যেটা, তাহলে তো সেই আচরণটা বিএনপি করলে তখন এটা খুবই আপনি বলতে পারতেন, রেফার করতে পারতেন। পাঠ করুক এখন। সেই কবিতাটা আমরা অনেকবারই শুনেছি, আমরা জানি সেই কবিতাটা। এটা আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আমি ওই কবিতা লিখেছিলাম প্রায় 41 বছর আগে। আচ্ছা, যখন আমি রাজনীতি করতাম, কিন্তু আমি 20 বছর আগে রাজনীতি ছেড়ে দিয়েছি।
আমার চিন্তা চেতনা মন মানসিকতার সাথে আমি যে দল করতাম সেই দলের পরবর্তীতে নেতৃত্বের যে অবস্থান সেটাকে আমি মেনে নেইনি, আমি প্রতিবাদ করে বেরিয়ে এসেছি। তো আমি তখন যে প্রেক্ষাপটে কবিতা লিখেছিলাম সেই প্রেক্ষাপটটা এখন নাই। এমনকি আমি যে দল করতাম, আমি জাসদ করতাম, সেই জাসদের কত লোক বিএনপিতে মন্ত্রী হয়েছে, শাহজাহান শেজ মন্ত্রী হয়েছে, তারপরে গয়েশ্বর রায় রাজনীতি করে, আজকের যে আমাদের আইনমন্ত্রী আসাদ সে জাসদ করতো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সে জাসদ করতো, জামাতে ইসলামের আমির আমি জাসদ তাই না? তো এখন সেটা একটা প্রেক্ষাপট ছিল। তা আমি 41 বছর আগে আমি একটা রাজনৈতিক স্ট্যান্ড ছিল, সেখানে আমি সেই কবিতা লিখেছি। আপনার কি মনে হয় যে সেটা আপনি ভুলভাবে প্রভাবিত হয়েছিলেন? না, আমি সেখান তখনকার প্রেক্ষাপটে আমার যে চিন্তা চেতনা মন মানসিকতা ছিল আমি সেটা তখনকার জন্য সেটা ঠিক ছিল, কিন্তু এখন আজকের দিনে তাকিয়ে যদি পেছন থেকে যদি তাকান আজকের দিনে, তাহলে কি মনে হয় সেটা ভুল ছিল এবং সেই কবিতাটা লেখার জন্য কি আপনার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে? না, আমি তখন যে কবিতা লিখেছিলাম, যে প্রেক্ষাপটে লিখেছিলাম, আমার যে মন মানসিকতা ছিল সেটা আমি তখন সঠিক মনে করেছিলাম আর কি। এখন সঠিক মনে করেন না, তাহলে কি আপনি মানে আপনি জিনিস করতে পারলেন না, সেটা তো উড্ড করা যায় না, উড্ড করা যায় না। কিন্তু আমি বলি কি, ধরেন মানুষের চিন্তার রূপান্তর ঘটে, এটা একটা হয়, মানুষ তো চিন্তা বদলায় সময়ের পরিপ্রেক্ষিতে, বাস্তবতার আলোকে, বাস্তবতার অভিজ্ঞাতে মানুষের চিন্তা বদলায়, মানুষের রাজনৈতিক অবস্থানও বদলায়। তো এখন ধরেন এই কবিতা আপনি মানে সঠিক লিখেছিলেন না ব্যাঠিক লিখেছিলেন, না, এটা কিন্তু কবিতা সঠিক না। মানে উনি তো মোহন রায়হান কবিতাটা লিখেছিলেন রাজনৈতিক একটি দর্শন থেকে, চিন্তা থেকে প্রভাবিত হয়ে লিখেছিলেন। যেহেতু তিনি নিজেই বলছেন যে আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং তিনি নিজেও পরবর্তীতে বুঝতে পেরেছেন যে হয়তো সেই পথটা ঠিক পথ ছিল না। সেই জায়গা থেকে প্রশ্নটা, এটা ঠিক মানে আই থিঙ্ক ইউ গট ইট। এনিওয়ে, আমরা মোহন কবিতা মোহন রায়হান যে কবিতাটা পাঠ করতে গিয়ে পাঠ করতে পারলেন না, সেখানে তিনি এটা বলতে চাইছেন যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ফিরে আসছে আবারও সেই জায়গা থেকে। এবং তাদের মুখে আমরা খুব বেশি জুলাইয়ের কথাটা শুনি, এমন যেন শুধু তারাই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। আপনারাও মাঝে মধ্যে এমনভাবে বলেন যেন শুধু আপনারাই অংশগ্রহণ করেছিলেন। এই রাজনীতিটা কথা বলে যে তারা না নামলে মানে বিএনপি হাসিনাকে নামাতে পারতো না, এই প্রশ্নের উত্তর দেবো। কিন্তু আমি দর্শকের জানাই, দর্শক, আমরা টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ডিজিটালে আমরা থাকবো। টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজ এবং জিটিভি ইউটিউব চ্যানেলে আমাদের আলোচনাটা আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আরিফুল ইসলাম আদিব। আচ্ছা, প্রথমত বিষয়টা হচ্ছে জুলাই নিয়ে কি রাজনীতি হবে কিনা, এটা কোশ্চেনটা এরকম না। এই যে রাজনীতিটা হচ্ছে, মানে জুলাইয়ের একটা সোল এজেন্সিশিপ নেওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পাই, সেটাকে আপনি কিভাবে দেখেন? জুলাইয়ের সোল এজেন্ট দাবি করা কিংবা হচ্ছে রাজনীতি করা, প্রথমত ইন জেনারেলি আপনি যদি দেখেন, প্রথমত হচ্ছে প্রত্যেকটা দলেরই শীর্ষ নেতৃত্ব যারা আছে প্রত্যেকে নিজের থেকে বলে যে জুলাইটা গণমানুষের ছিল, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, মানে প্রত্যেকটা দলেরই শীর্ষ নেতৃত্বরা। সেকেন্ড ফেজে আপনি যদি আসেন, বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্যরা ডিরেক্ট বলছেন যে তারেক রহমান, ইভেন কি বিএনপির বর্তমান স্থায়ী কমিটি সালাউদ্দিন ভাই তো বলছেন যে সে আর তারেক রহমান যদি নির্বাচিত না হইতো তাহলে হয়তো জুলাই হইতো না, এই ধরনের মন্তব্য সে করছেন। এখন আপনি কি এই ক্রিটিকটা করবেন কি না যে সে না থাকলেই হইতোই না, এই যে এভাবে বলা একেবারে এক। 2 নম্বর হচ্ছে আমরা দেখেছি সমত ইকবাল টুকু ভাই বা এরকম কেউ একজন বলছিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। জামাতের ক্ষেত্রেও জামাতের সেকেন্ড ফেজের 1-2 জন যারা আছেন যে জামাত না হইলে এই আন্দোলন হইতো না, পুরো আন্দোলনের প্ল্যানিং এক্সিকিউশন তারা করেছেন। এনসিপির পক্ষ থেকে এনসিপির সরাসরি আহ্বায়ক সেক্রেটারি বা হাসনাত সার্জিস এই লেভেল থেকে এরকম কেউ এরকম এই মন্তব্যটা করে নাই।
সেকেন্ড ফেজে অনেকে হয়তো নানা না ধরনের না, কিন্তু মন্তব্য আপনারা তো তাদের বলেন যে বইয়ে আমরা ডক্টর না ইউনূস তো থাকলে বলেছেন, আপনারা বলে মন্ত্রী আপনি হতে না। পারতেন না, আমরা যদি না নামতাম আপনারা মন্ত্রী হতে না, না। পারতেন না, এই কথাগুলো তো না, আপনারা না। বলেন সবসময়। না, না, মন্ত্রী তো সরকার হইতে গঠন পারতেন, করতে এটা তো পারতেন বাস্তব। না, দেশে আসতে না, পারতেন না, অর্থাৎ মন্ত্র- আমরা না, এই যে আমরা না, শব্দটা আমরা আমরা যে বলতেছি, আপনাদের আমরা বলতে দল কি শুধু- হিসেবে আপনারা যতক্ষণ না, না, বলেন যে আমরা বলতে কি শুধু কি এনসিপি কে বলছেন না, ও তাহলে কি আমরা বলতে এটা আমরা আমরা না বলতে গেলে থাকলে বলতে সবাই। আপনি বিএনপি কে বলছেন? না না, এখানে আমরা বলতে সবাই। যেমন আপনি ধরেন এনসিপি তো দল আকারে পড়ে, আমরা এজ এ পলিটিক্যাল আকারে আসছি। আপনি যদি ওই সময় বৈষম্যের মূল লিডারশিপ দেখেন, সেখানে তো অনেকেই আছে না, সেখানে শিবিরের ছেলেপেলে ছিল, ছাত্র দলের ছেলেপেলেরা ছিল, বাম প্রগতিশীল ছিল, এখন এনসিপির ছিল, হয়তো এনসিপির সেন্ট্রাল কমিটির অধিকাংশ ওই সময়ের ওই কমিটিতে ছিল। এইটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে সোল এজেন্টের ক্ষেত্রে, মানে ইতিহাসে যেটা ঘটে গেছে, যেমন 3রা আগস্ট অফিসিয়ালি নাহিদ ইসলাম শহীদ মিনারে বলছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করার জন্য শেখ হাসিনার পদত্যাগ করতে হবে 1 দফা। এখন এইটা যদি আবার কেউ রিপিট করে যে না 3রা আগস্ট নাহিদ ইসলাম অফিসিয়ালি মানে ছাত্র জনতার পক্ষ থেকে 1 দফার ঘোষণা করছে, ঠিক আছে, এবং সেইটার প্রেক্ষিতে আপনার হচ্ছে পরবর্তীতে আসলেই 5ই আগস্ট খুনি হাসিনা পলায়ে গেছে। এখন এটা যদি এইভাবে বলে, এখন এই বলাটাকে যদি বলা হয় যে তারা সোল এজেন্ট দাবি করছে, এখন আপনি মুক্তিযুদ্ধের ঘোষক, বিএনপি তো বলে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এবং এইটাই হচ্ছে বিএনপির হোল পলিটিক্যাল স্ট্যান্ডের 1 নম্বর স্ট্যান্ড পুরো তাদের এই পলিটিক্সের জায়গাটাকে, অর্থাৎ স্বাধীনতার ঘোষক এইটাই 1 নম্বর স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে বিএনপির। মানে এটা যদি বিএনপি দাবি করেন, আপনি কি বলবেন যে মুক্তিযুদ্ধর সোল এজেন্ট দাবি করছে বিএনপি? না না, আপনারা শুধু এই কথাটা বলেন না, আপনি তো একটা জিনিস নিয়ে আসলেন যে বিষয়টা নিয়ে আলোচনাই হয়নি, আমরা এখানে আলোচনাই করি না। আমরা কথা বলছি এটা নিয়ে যে আপনারা যখন বলেন যে বিএনপিকে আপনারা বলছেন জুলাইয়ের গাদ্দার, এরকম কথা আমরা বলতে শুনছি। আরেকটি প্রসঙ্গ এখানে এসেছে, মোহন রায়হান যে কথাটি বলেছেন সেটাও একটু আলোচনা করতে চাই। তার কবিতা নিয়ে আমি মারুফ কামাল সোহেল আপনারও মন্তব্য চাই। তিনি এক জায়গায় যেটা বলছেন যে, এবং এই আলোচনাটা আরো অনেকেই করে থাকেন যে আসলে ওই দিনের কবিতা আমি ছাড়াও আরো অনেকেই এই জুলাইয়ের ক্রিটিক করে কবিতা পড়েছে, কিন্তু আমি একা পড়ি। এই আলোচনাটা আরো অনেকেই করেন যে জামাত ইসলামের একটি আসলে ঐতিহাসিক ইভেন্ট দরকার ছিল 71-এর অপরাধকে, কালিমাকে মুছে দেওয়ার জন্য। সেই চেষ্টা তারা করে যাচ্ছেন যে 71কে ছোট করে 24কে সামনে এনে, এবং 24-এ তারা ছাড়া 24 ঘটতো না, এরকম কথাটা তারাও বলেন। আপনি কিছু বলবেন কিনা আদি? দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে আমার পার্সোনাল যেটা অ্যানালাইসিস, আমি দেখি পুরো গণ অভ্যুত্থানটাকে আমি 3টা পার্ট আকারে দেখি। একটা পুরো হোল শিক্ষার্থীরা একটা অংশ, এখানের সকল শ্রমিক পেশাজীবীদের একটা অংশ, এবং হোল পলিটিক্যাল পার্টির একটা স্টেক হোল্ডার। এখন যদি আপনি অ্যাজ এ পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, এদের ভিতরে আবার কিন্তু ছাত্র শ্রমিক যুব আলাদা আলাদা জিনিস আছে। যে জামাত দাবি করে যে আমরা না থাকলে টোটাল জিনিসটা হতো না, আবার বিএনপিও বলে যে না, বিএনপি আসলে না নামলে, তারেক রহমান নির্দেশ না দিলে, জেলায় জেলায় ছাত্রদল না নামলে এগুলো হতো না, ঠিক আছে। যেমন রাকিব ভাই স্পষ্ট আকারে বলছে যে প্রত্যেকটা থানা আমরা পুড়িয়ে দিয়েছি, এই ফ্যাসিবাদের দোসর, এটা আমরা এই জায়গায় আমরা গণপ্রতিরোধ গড়ে তুলছি। এটা করতে পারে, অস্বাভাবিক কিছু না। এখন বিষয়টা হচ্ছে যে যদি এই যে 4টা অংশ, মানে আমার জায়গার থেকে 4টা অংশকে যে আমি বলছি, 4টা অংশ মিলেই 100 হয়েছে, কিংবা আপনি বলতে পারেন যে খুনি হাসিনা যে পলায়ে গেছে, এটাকে যদি আপনি বেঞ্চমার্ক, পাস মার্ক ধরেন যে এটা 80 মার্কে পাস হয়েছে, তাহলে এটা হয়েছে। এখন যদি আপনি এখানের বলেন যে আমি বিএনপিকে বাদ দিয়া মার্কটা হিসাব করি, তাহলে হয়তো সেই মার্কটা 60-এর নিচে চলে আসতে পারে। আপনি যদি জামাতকে বাদ দেন, সেটা আরও ধরেন আরও 15 আপনার মাইনাস হইতে পারে। এখন যে তাদের ছাড়া হইতো কিনা, এটা তো আসলে মানে এটার আসলে প্রমাণ করাও যাবে না, আবার আপনি সম্পূর্ণ অস্বীকার করতে পারেন, এটা নট জামাত। এটা যদি আপনি বিএনপিও বলে যে আমাকে ছাড়া তো সম্ভবই না, এটা এই ক্রিটিকটা আপনি আপনি যেটা বলছেন যে এটা সবাই ইন রিয়েলিটি কি আমরা সেটা দেখছি কিনা, সবাইকে মিলেই মূলত এটার বাস্তবায়নটা হইছে। কারণ এটার আপনি একটা অংশকে এখন মানে একটা জিনিস সাকসেস হয়ে যাওয়ার পরে যদি বলেন যে না এই অংশ ছাড়াই আমরা পারতাম, তাহলে এটা হতো না। আরেকটা বিষয় ভাই যেটা বলছেন যে রাজনৈতিক অংশটা যে আসলে হইতো কিনা, দেখেন 14 সালে যখন একতরফা নির্বাচনটা হাসিনা করে ফেলছে, মানে মানে আপনি যদি একটু অন্যভাবে বলেন, ক্রিটিক করে যে রাজনৈতিক দলগুলো গণেই নেয়,
একেবারে ইনক্লুডিং বিএনপি জামাত, মানে এখন তো সরকারি দল বিরোধী দল, এই দুই দল একসাথে থাকে শুধু গুনে নেয়, জাস্ট তুরি দিয়ে হাসিনা এটা কোনো কারণ, মানে এটা হাসিনা যে কোনো শক্তিতে। এরপর থেকে কিন্তু বাংলাদেশে একটা আলাদা সোশ্যাল ফোর্স আকারে কিন্তু সোসাইটিতে মানে আসছে। 15 সালের ভ্যাট বিরোধী আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্ডারে হয় নাই, আপনার কোথাও হয় নাই। আপনার এই 24-এ নির্বাচনের আগে তারেক রহমান এক দফা ঘোষণা করছেন না, 54 দল মিলে যুগপৎ আন্দোলন করছে না পলিটিক্যালি, মানে জাস্ট একটা পলিটিক্যাল ফোর্স। আপনাদের আন্দোলনে আমি বলি বিএনপি সমর্থন দিয়েছে, তাদের আন্দোলনে কিন্তু আপনারাও যান নাই। আজকে যে কথাটা বলছেন যে তারা তো ফেল করেছে, তাদের আন্দোলনে কে যায় না, মানে তাদের বলতে এই তাদের কাদের বোঝাচ্ছে, এই যে ছাত্ররা, আপনারা তো জান নাই, বা আপনাদের যে সংগঠন না করেছেন এখানে একটা ভুল কি ঠিক আছে, আমি আপনাকে বলি। এখনকার যে এনসিপি সংগঠন, আমি তখন ছাত্র অধিকার জেনারেল সেক্রেটারি, ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র ঐক্য হয়েছে সেই ছাত্র ঐক্যের 3 জন সমন্বয়কের আমি একজন। অতএব আপনি যদি এখন আপনারা জান নাই বলতে এটা না, এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আব্দুল কাদের, উমামা ফাতেমা 7ই জানুয়ারির আগের দিন 5ই জানুয়ারি ঢাকা বিশ্ব রাজু ভাস্কর্যে মানববন্ধন করছে, বলছে যে আগামী 7ই জানুয়ারির নির্বাচন হওয়াটা জাতির জন্য লজ্জাজনক। তাহলে আপনি কিভাবে বলেন যে যায় নাই? তারা অবশ্যই গেছে। এখন আপনারা আলাদা করে প্রতিবাদ করেছেন, কিন্তু তাদের যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনে আমরা সেই অংশগ্রহণ দেখেছি কিনা, সেই বিএনপির যে 28 অক্টোবরের প্রোগ্রাম, সেই প্রেস ক্লাবে আক্তার হোসেন নিজে, হ্যাঁ, তাহলে কেন এই কথাটা বলেন যে আপনারা এত আন্দোলন করেছেন, হাসিনাকে তো ফেলতে পারেন না, কেন আমরা বলি না? আমি বলি আর কি, হ্যাঁ, ফেলতে পারে নাই। এক, লিডারশিপটা তো তার ছিল। এখন একটা হইছে যে বাংলাদেশের এখন পর্যন্ত গণঅভ্যুত্থানে 24 গণঅভ্যুত্থানে কোনো লিডারশিপ ছিল আসলে? ওভারঅল ছিল অবশ্যই। আমরা তো দেখলাম যে 154 জন সমন্বয়কের তালিকা। তুমি কি আমি কে সমন্বয়ক? না, এটা তো আছে, এটা ইন জেনারেলি আপনি বলেন যে সমন্বয়ক, এটা যদি আপনি ওইভাবে বলেন যে হ্যাঁ এটা সমন্বয়ক, 154 জন ছিল। স্লোগান বিশেষ করে 16 তারিখের পরে প্রত্যেকে স্লোগান দিছে তুমি কি আমি কে সমন্বয়ক, অর্থাৎ প্রত্যেকে যে যার জায়গা থেকে রেজিস্ট্যান্স গড়ে তুলছে লিডারশিপে। কিন্তু একটা আন্দোলনের সমন্বয় হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের একটা অবিশ্বাস, একটা নানা কারণে রাজনৈতিক কালচারের কারণে একটা এক ধরনের অবিশ্বাস আছে। এখানকার বামপন্থী এবং ডানপন্থীরা জীবন এক টেবিলে বসে নাই। 5ই জানুয়ারি নির্বাচনের আগের দিনও যদি আপনি বলতেন যে জামাত ইসলাম শুধু না, মানে ইসলামপন্থী দল আর হচ্ছে বামপন্থীরা একসাথে হাসিনার, কারণ দুজনেরই তো গোল হাসিনাকে ফালানো, আপনারা একসাথে একটা কর্মসূচি দেন, করে নাই। কিন্তু এই জুলাই আগস্টে এরা সব একসাথে করছে, শুধু একসাথে করে নাই, মানে একই কাতারে থাইকা করছে। তাহলে তখন কেন করছে? তখন আচ্ছা ঠিক আছে, আমাদের আলোচনাটা অনেক বিস্তৃত হয়ে যাচ্ছে, একটুখানি কেন্দ্রে থাকি। যেটা আমরা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে জুলাই নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, আমি একটু মারুফ কামাল খান সোহেল আপনার মন্তব্য শুনে তারপরে আসবো। আন্দোলন নিয়ে বেশ কিছু কথা এসেছে, যদি আপনি এখানে কিছু বলতে চান অবশ্যই বলবেন। পাশাপাশি জামাত ইসলাম নিয়ে যে প্রসঙ্গটি এসেছে এবং অনেকেই যে কথাটি বলে যে আসলে 71 এবং 24কে মুখোমুখি করার, আপনি কি তাই দেখেন কিনা? না, আমি একটু ভাবে বলি, সেটা হচ্ছে যে দেখুন, যে কোনো আন্দোলন, এটা আমি একটা উদাহরণ দেই, যে ধরেন আপনি এখানে কিছু পাথর আছে, এই পাথরের উপরে যদি একটা মুরগি বসিয়ে দিয়ে আপনি 1 যুগ ধরে তা দিতে থাকেন, ওইটা ফুটে কি বাচ্চা বেরোবে? বেরোয় না। এখানে মুরগি তার ডিমের উপর যদি সিস্টেমেটিক ওয়েতে একটা সময় ধরে তা দেয়, এক সময় কিন্তু বাচ্চা ফুটে বেরোবে। এই বাচ্চা ফোটাটা হচ্ছে বিস্ফোরণ, এটা হচ্ছে সাফল্য, এটা হচ্ছে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ধাপ সফল হয়ে গেল। কিন্তু সেখানে কতগুলো জিনিস লাগবে, কতগুলো উপাদান লাগবে। সেই উপাদানটা কি? ওই ডিম লাগবে, ইন্টারনাল পরিস্থিতিটা তৈরি হতে হবে, উপাদানটা তৈরি হতে হবে। আমি পাথরের উপর যদি অনন্তকাল বসে মুরগিকে বসিয়ে রাখি তাহলে কিন্তু বাচ্চা হবে না। তো সুতরাং এখানে ডিম, এই যে পরিস্থিতিটা তৈরি হওয়া, উপাদানটা তৈরি হওয়া, পরিস্থিতি অনুকূলে আসা, এটা কিন্তু থাকতে হবে। অনুকূল পরিবেশ পরিস্থিতি ছাড়া কোনো কিছুই ঘটবে না। সুতরাং ডিমটা লাগবে এবং তার উপর তা দিতে হবে। তা আমরা জুলাইতে যেটা ডিম বিস্ফোরিত হয়ে যে ডিম ফেটে যে বাচ্চা বেরিয়েছে, এটা হলো বিপ্লবের সাফল্য বা গণ অভ্যুত্থানের সাফল্য। এটার মধ্যে সমস্ত উপাদানগুলো একত্রিত হয়েছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এখানে সবাই, এটা কিন্তু একটি জাতীয় আন্দোলন, জাতীয় অভ্যুত্থান। এটা এই জাতীয় অভ্যুত্থানের সমস্ত দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সকলে সামিল হয়েছে। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিবাদ, আমরা তো হাসিনাকে ফ্যাসিবাদ বলছি, কোনো বিশ্বের ইতিহাসে আপনি নজির দেখাতে পারবেন না
রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে কোনো ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করা সম্ভব হয়েছে। এটা হয়নি, পৃথিবীর কোথাও হয়নি, বাংলাদেশেও হয়নি। রাজনৈতিক কোনো আন্দোলন, দলীয় কোনো আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা যায় না। সুতরাং ফ্যাসিবাদকে উৎখাত করতে হলে গণ অভ্যুত্থান ঘটাতে হয় অথবা বিপ্লব করতে হয়, সংস্কৃতিকে পরাজিত করে। তো এটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ধরনের এখানে উচ্চারিত হয়েছে কত ছাত্রদের বা তরুণদেরকে আমরা অনেক বেশি তাদের প্রতি আমরা কৃতিত্ব দেই এই কারণে যে তরুণরা তাদের এই যে কোটা আন্দোলন থেকে তারা যে এই আন্দোলনটা উচ্চারিত হলো, এটা তরুণদের আন্দোলনের মধ্য থেকে কিন্তু জাগ্রত হয়েছে, যেটা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেখানে সমস্ত উপাদানগুলো এসে জড়ো হয়েছে। এটা কে সমস্ত উপাদান একত্র নয়, তরুণরাও পারতো না। ছাত্ররা কি পারতো? এটা পারতো না যদি সেখানে সকলে এসে না আসতো, সব শ্রেণী পেশার মানুষ না আসতো, সমস্ত রাজনৈতিক দল না আসতো। আজকে তো এটা সফল হওয়ার পরে এটা যেটা হয় যে রাজনৈতিক কৃতিত্বের দাবিদার জামাতে ইসলামী মনে করতেছে আমরা অনেক বেশি করে ফেলছি, বা বিএনপি মনে করতেছে এটা শুধু আমরা করেছি, বা এনসিপি পরবর্তীকালে যারা এনসিপি দল গঠন করেছে তারা মনে করছে শুধু আমরাই করেছি। কেউই এককভাবে করে নাই। এটা সকলের মিলিত ত্যাগ, তিতিক্ষা আন্দোলন এবং দীর্ঘ রাজনৈতিক আন্দোলন করেছে। এই দীর্ঘ রাজনৈতিক আন্দোলন যদি না থাকতো ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু হঠাৎ করে একটা আন্দোলন দানা বেঁধে হঠাৎ বিস্ফোরিত হতো না। মানুষের মনের মধ্যে যে ক্ষোভ, ক্রোধ, অ্যাঙ্গার, এটা কিন্তু জমা হয়েছে এবং এটার পেছনে রাজনৈতিক আন্দোলনগুলো ভূমিকা রেখেছে। আর আপনি যেটা আরেকটা বললেন যে সেটা হচ্ছে যে ৭১ এবং আমাদের মুক্তিযুদ্ধ এবং ২৪ মুক্তিযুদ্ধ এবং ২৪কে তো এটা মানে একটার উপরে আরেকটাকে চাপিয়ে দেওয়ার তো কিছু নাই। মুক্তিযুদ্ধ আমাদের সমাজের একটা মানে অত্যন্ত মানে শক্তিশালী বাস্তবতা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করেছি, সেটা তো অবশ্যই থাকবে। আর তারপরে হচ্ছে যে এই যেটা অনেকে মনে করেন সেকেন্ড মানে দ্বিতীয় স্বাধীনতা, এটা আরেকটা স্বাধীনতা, যুদ্ধ না হলেও সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এটা অর্জিত হয়েছে। আমার কোনোটা বলতে আপত্তি নেই। এটা যদি আপনি দ্বিতীয় স্বাধীনতা বলেন আমার আপত্তি নেই, কিন্তু প্রথম স্বাধীনতাকে অস্বীকার করলে দ্বিতীয় স্বাধীনতা হবে না। প্রথম স্বাধীনতাকেও আপনার মানতে হবে এবং দ্বিতীয় স্বাধীনতা, হ্যাঁ এখানে স্বাধীনতার অভাব তো ছিল, এখানে ফ্যাসিবাদ ছিল, এখানে বাক ব্যক্তি, সংবাদপত্র, গণমানুষের স্বাধীনতা ছিল না, আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল, এগুলো বাস্তবতা। ভোটাধিকার চলে গেছে, সব চলে গেছে। সুতরাং এটাকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলেন, কিন্তু প্রথম যে স্বাধীনতা সেটাকে তো অস্বীকার করে হবে না, দুটোই থাকতে হবে। এখন যদি কেউ মনে করে যে ৭১ আমাদের ভুলকে আমরা এটা দিয়ে ঢেকে দেব, আমাদের ভুল সব ফুল হয়ে যাবে, এই বিষয়টা আমি একটু কথা বলতে চাই মোহন রায়হান, যেটা মানে ৭১ ভুলকে আমরা ঢেকে দেব ২৪ দিয়ে, সেটা যদি আপনি আপনার কবিতার মধ্যে দিয়ে একটু ইঙ্গিত যেটা দিয়েছেন সেটা যদি হয় বাস্তবতা, সেক্ষেত্রে আসলে তরুণ রাজনীতিবিদদের যারা রাজনীতি করছে তাদের কি করা উচিত? শুধু এনসিপি না, সব দলে যারা তরুণ আছে তাদের আসলে সেক্ষেত্রে কি করণীয়? আমি মনে করি যে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ। কারণ এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। পরবর্তীতে মানুষের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরিত হয় নাই। সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন, আমাদের বাক ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে মুক্তি, সেই মুক্তির জন্য যে লড়াই, সেই লড়াইকে আমরা বিপ্লব বলতে পারি, অভ্যুত্থান বলতে পারি, কিন্তু সেটাকে আমরা স্বাধীনতা বলতে পারি না। সেটা একটা সমাজ পরিবর্তন, আকাঙ্ক্ষার পরিবর্তন, পূরণ। আমি কিছুতেই মনে করি না যে ৭১কে ২৪ দিয়ে ঢেকে দিতে হবে। ৭১ জায়গায় থাকবে, ২৪ জায়গায় থাকবে। বরং ৭১কে কারা মুছে দিতে, আমি বিএনপি, এনসিপি তারা ৭১কে মুছে দিতে চায় আমি মনে করি না। আমি মনে করি যে যারা ৭১কে স্বীকার করে নাই, যারা বাংলাদেশকে স্বীকার করে নাই, বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকার করে নাই, তার বিরোধিতা করেছে, তারা ৭১কে মুছে দিতে চায় এবং তারা তাদের ওই পাপ ঢাকতে চায় যেটা বলছেন। এবং তারা কি কখনো এটা ভুল স্বীকার করেছে? তারা কি অনুশোচিত হয়েছে যে আমাদের ভুল হয়েছে, আমরা জাতির কাছে ক্ষমা চাই? তারা সেটা করে না, বরং তারা, আমি মনে করি যে তারা তাদের জায়গায় আছে। ওকে, আচ্ছা, তারা তাদের জায়গায় আছে, কিন্তু আপনি যেটা বলেছিলেন যে আমাদেরকে প্রত্যেককেই, আমরা যারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, একটি বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, তাদের প্রত্যেককে, আমাদের তরুণ প্রজন্মকে
সেই মেসেজটা দিতে হবে, দিতে হবে। আচ্ছা, তাদেরকে আমি শেষ সচেতন করে করতে দেব হবে। আরিফুল ইসলাম আদিব। ৭১-এর পরাজিত শক্তিকে নিয়ে কটাক্ষ করে কথা বললে এনসিপির নেতাদের লাগে কেন? অনেকেই বলে যে এনসিপি তো অনেক সাবেক শিবির কর্মীরা আছে। না, লাগে বলতে স্পেসিফিক এরকম কোনো এক্সাম্পল আছে? এই যে এই যে ঘটনাটাই তো সেদিন এক্সাম্পল, সেদিন কি হলো? এই ঘটনায় তো আমি তো example। ঠিক ৭১-এর পরাজিত শক্তি বলেছি। ও না, NCP এখানে ওই র লাইনটা- ছেলেটা ওই কেন লাইনটা উঠলো? উচ্চারণ করার সাথে সাথে থামিয়ে দিতে হলো কেন? লাইনের উচ্চারণের বিষয় না, এটা ভাই আবার আরো একটু বেশি পলিটিক্যালি এখানে যেহেতু সে এখানে একপাক্ষিক উপস্থিত আছে, ফলে এটা সে অ্যাডভান্টেজটা সে নিচ্ছে। এখানে ওভারঅল মানে আমি জাস্ট একটু এটা কোশ্চেন করি ভাই, কিছু মনে করে না, মানে জুলাই নিয়ে মানে এটাই কি আপনার একমাত্র কবিতা? নো, অনেক কবিতা জুলাই নিয়ে আমার আছে। আচ্ছা, সেগুলো দেওয়ার পরে কি এরকম কোনো ইয়ে আসছে আপনার প্রতি, মানে কোনো ধরনের প্রতিক্রিয়া আসছে কিনা? প্রতিক্রিয়া আসছিল? না, আসে নাই। কেউ আসে না। হ্যাঁ, তাহলে আপনি একই জুলাই নিয়ে কবিতা লিখছেন, সেই কবিতাগুলোতে কেউ কোনো ক্রিটিক করে নাই। এক ওভারঅল আপনারা এখানে যারা ক্রিটিক করছে ওভারঅল জুলাই নিয়ে, মানে শুধু স্পেসিফিক আপনি যদি বলেন যে এখানে ৭১-এর কথাটা আসছে ঠিক সেই ওই কারণে, লাইনটা বলার পরেই না কেন না, এই আসলে লাইনটা reaction বলার ছিল? পরে না, এখানে একটা জিনিস হয় কি, যেমন ধরেন আপনি 2 লাইন বললেন, এটা যখন যে প্রতিক্রিয়াটা দেখায় তার তো এই জিনিসটা আগে 10 সেকেন্ড 30 সেকেন্ড আগে তো তার কন্টিনিউয়াস নেই, এমন হইতে পারে যে সে যখন দাঁড়িয়ে গেছে তখন হয়তো তার ওই সেন্টেন্সটা ছিল একটা বিষয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ৭১ থেকে ২৪ টোটাল ৫৩ বছরে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলাম তার রাজনৈতিক আপনি যদি দেখেন, তাহলে আপনি ধরেন তাকে শুধুমাত্র ৭১-এর প্রশ্নে আপনি তাকে সমালোচনা করলেন। ২৪ হয়ে যাওয়ার পরে তার পয়েন্ট, তার ভ্যাগে একটু কম্পেনসেট আসছে, মানে সে জাতিকে কম্পেনসেট দিল যে হ্যাঁ ৭১-এ আমি আমার অবস্থান ভুল ছিল, ২৪-এ আমি কিছুটা জাতিকে ঋণ দেওয়া ট্রাই করলাম। এখন বিষয় হচ্ছে এই ঋণ দেওয়ার পরের জামাত কি ২৪-এর আগের জামাতের চেয়ে বেটার না, একটু বেটার নাকি কম? আচ্ছা, শেষ করে দিব শুধু এই প্রশ্নটা, সেই বলে গুরুত্বপূর্ণ বিষয়। এখন ২৪ ঘটার আগে যেখানে সরকারি দল জামাতকে পলিটিক্যাল এস্টাবলিশড করছে এবং পুরো বিএনপি তার জামাতের পুরো একেবারে মূল নেতৃত্ব থেকে জায়গার থেকে, তখন কোনো ২৪ মানে জামাতের কোনো পলিটিক্যাল কোনো কন্ট্রিবিউশন তখন পর্যন্ত কোনো বড় ধরনের ছিল না। তখনই আপনি বৃহত্তর স্বার্থ দেখিয়ে, স্বাধীনতার প্রশ্ন দেখিয়ে জামাতের সাথে পলিটিক্যালি আপনি ক্ষমতা শেয়ার করছেন। ২৪ ঘটার পরে তাহলে আপনি যদি সেই জামাতকে আগের জামাতের চেয়ে আরেকটু বেটার ধরেন যে সে কিছুটা ঋণ শেয়ার দিচ্ছে, করছে প্রধান বিরোধী দল জামাত। আচ্ছা, না সেই জায়গা থেকে এখন যদি আপনি সেই প্রশ্নটা তোলেন যে হ্যাঁ বিএনপির মুখে জামাতের সাথে এনসিপির জোট, এই সমালোচনাটা বা স্বাধীনতা বিরোধীর সাথে এনসিপির জোট বিএনপির থেকে এইটা করাটা আসলে বিএনপির মুখে মানায় না। ওকে, একেবারেই সময় নেই, শেষ করে দিব। আমি দুজনের কাছ থেকে একটা মন্তব্য শুনতে চাই খুব সংক্ষেপে 30 সেকেন্ডে। মারুফ কামাল খান সোহেল এই যে কম্পেনসেশনের কথা বললো, এটাকে আপনি কিভাবে দেখেন? কি কোন কথাটাকে? যে 24-এ কম্পেনসেট করেছে জামাত, এবং তাহলে 24-এর আগের না, না, জামাত এবং পরের জামাতকে মানে আলাদাভাবে আপনার দেখা সে আছে বিএনপির কিনা? রাজনীতির কথা বলেছে। বিএনপির রাজনীতি তো কথাটাও এসছে। বিএনপি ডিফেন্ড করবে, কিন্তু আমি যেটা মনে করি যে বিএনপি তো মনে করে না যে জামাত ইসলামীকে ব্যান করে দিতে হবে, এটা মনে করে না। বিএনপি মনে করে যে জামাত ইসলামী বাংলাদেশের বাস্তবতা, সে থাকবে, রাজনীতি করবে, কিন্তু বিএনপির সমালোচনাও থাকবে, জামাতের সমালোচনাও থাকবে, ৭১-এর ভূমিকা সমালোচনা থাকবে। তো সমালোচনা তো জামাত সবসময়, বিএনপি সবসময় করেছে, এবং ইভেন যখন জোটে ছিল তখনও কিন্তু বিএনপি স্পষ্ট করে বলেছে যে ৭১-এ তা কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার আমরাও চাই, বলেছে, কিন্তু সেটা ন্যায় বিচার হতে হবে। সুতরাং এটা মানে ক্লিন চিট দিয়ে দিয়েছে জামাতে ইসলামীকে, যে জামাতে ইসলামী সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে গেছে, সেটা না। ৭১-এর অপরাধের বিচারও কিন্তু বিএনপি চেয়েছে যখন মানে একসঙ্গে জোটবদ্ধ ছিল। তো সুতরাং এই যে পরিমাণগত এই সময় তার ভূমিকা একটু ভালো হয়েছে, ওই সময় একটু ইয়ে ছিল, সেটা না ব্যাপার। এখন যদি বিচারের প্রশ্ন আসে, আপনারা এখন জোট করেছেন, আপনারা চাইবেন কিনা? অবশ্যই যাবে। ৭১-এ যারা অপরাধ করছে সে অপরাধের ইয়া করবে। এখন আপনি এই অপরাধটা কোথায় ধরবেন? আপনি ধরেন জামাতের একেবারে সুপ্রিম লিডার ছিল মতিউর রহমান নিজামী, নিজামের বিষয়ে আপনি খালেদার মন্তব্য কি? আপনি নিজামী কিন্তু আপনি সেই যুদ্ধাপরাধের জায়গাটা রাখতেছেন না। যে বিএনপির
দৃষ্টিকোণ থেকে এবং বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের জায়গা থেকে নিজামীকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম সর্বোচ্চ জায়গায় তিনি কথা বলেন যে একসাথে জেলে ছিলেন তাদের সেই জায়গাটা থেকে। আমি জাস্ট হচ্ছে আপনি কোনো একজন রাজনীতিবিদ তার কোনো ভালো দিক বললেই কি তার আসলে ৭১-এর অপরাধ বা ৭১-এর তার ভূমিকা নিয়ে আমরা এখন মির্জা ফখরুল তো শুধু নট অনলি রাজনীতিবিদ, তিনি বিএনপির 15 বছরের মহাসচিব। বিচার তো আর মহাসচিব করবেন না, বিচার করবেন আদালত। আমি শেষ করে দিব, মোহন রায়হান একটু আপনার মন্তব্য শুনতে চাই। এই 24-এর আগের জামাত এবং 24-এর পরের জামাতকে আরিফুল ইসলাম আদিব একটু আলাদাভাবে দেখছে, আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি যতক্ষণ জামাত তার ৭১-এর ভূমিকা নিয়ে ক্ষমা না চাইবে এবং ভুল স্বীকার না করবে সে পর্যন্ত আমি মনে করি না যে জামাত এই দেশকে ভালোবাসে, এই দেশের জনগণ। ভুল স্বীকার করলে আপনি মনে করেন যে তখন তাদের কথাটা, দেশপ্রেমের কথাটাকে তখন আপনি অ্যাকসেপ্ট করবেন, ব্যাপারটা এরকম? সেটা সময় না, দুইটা বিষয় এখানে আপনি দুইটাকে কনফিউজ করা যাবে। দুইটা বিষয়, একটা হচ্ছে ভুল স্বীকার করা মানে রাজনৈতিক ভুল স্বীকার করা। রাজনীতি যে আমার ৭১ সালে আমার রাজনীতি ভুল ছিল, এটা করা উচিত। রাজনীতি বাংলাদেশে করতে হলে তাকে এই ভুল স্বীকার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অপরাধ, ফৌজদারি, যে খুন করেছে সেটার বিচার হতে হবে। মানে ভুল করলেই যে এগুলো বিচারের ঊর্ধ্বে চলে গেল তা না। ভুল স্বীকারটা করবে রাজনৈতিকভাবে, আর যে সমস্ত ফৌজদারি অপরাধ তারা করেছে, খুন, ধর্ষণ, লুট, অত্যাচার, উৎপীড়ন, সেটার বিচারও হতে হবে। রাইট, আমরা শেষ করে দিচ্ছি। অশেষ ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আমরা শেষ করে এইভাবেই যে আসলে এই গণঅভ্যুত্থান নিয়ে কথা হচ্ছে এবং ইতিহাসে আসলে শেষ বাক্য আপনি যেটা বলেছেন আপনার কবিতা, আমার মনে হয় শেষ বাক্যটা এখনও লেখা হয়নি। শেষ বাক্যটা কবে লেখা হবে আমরা জানি না। তবে রাজনীতি না হোক, অপরাজনীতিতে নয়, রাজনীতি না হোক এই গণঅভ্যুত্থান নিয়ে, এবং যার যেটুকু এখানে যে যতটুকু ত্যাগ করেছে এই গণঅভ্যুত্থানের জন্য, শুধু ৩৬ দিন না, তার আগের সময়গুলোতে যারা জেল জুলুমের শিকার হয়েছে প্রত্যেককে তাদের যেটুকু প্রাপ্তি সেটা দিক এই সময়, সেই আশাবাদ রেখে শেষ করছি। মারুফ কামাল খান সোহেল, মোহন রায়হান ও আরিফুল ইসলাম আদিব, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।